সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ 24-25 সেশনের আজকে আমরা আমাদের একেবারে তৃতীয় ক্লাসটাতে চলে আসছি। আজকে আমরা মূলত হচ্ছে গুচ্ছভিত্তিক যে বিশ্ববিদ্যালয়গুলো অর্থাৎ জিএসটি তার 24-25 সেশনের প্রশ্নটা হচ্ছে সলভ করব। তো তোমরা অলরেডি যারা হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি 24-25 সেশনের আহ প্রশ্ন সলভ ক্লাস দেখছো, আবার হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি 24-25 সেশনের কোশ্চেন সলভ দেখছো, তারা অলরেডি বুঝতে পারছো যে আমরা ক্লাসগুলোতে এক এক করে ধরে ধরে মেনলি হচ্ছে প্রশ্নগুলা কনসেপচুয়ালি শেষ করাই এবং আমরা যাতে তোমরা দ্রুত করতে পারো সেই রকম ভাবেই হচ্ছে আমরা প্রশ্নগুলো সলভ করার ট্রাই করে। সো আমি তোমাদের মশিউর ভাইয়া আজকে মেনলি হচ্ছে জিএসটির 24-25 সেশনের ক্লাসটা উচ্চতর গণিত প্রশ্নটা সলভ করাবো। আই থিঙ্ক তোমাদের এই ক্লাসটা করার পর পুরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নিয়ে একটা ভালো রকমের আইডিয়া আসবে যে কোন কোন প্রশ্নগুলা থেকে জিএসটি বেশি বেশি আসে এবং সেই প্রশ্নগুলা যাতে তুমি হচ্ছে কম সময়ের মধ্যেই সলভ করতে পারো সেরকম একটা ক্যাপাবিলিটি তৈরি হবে। সো পুরা ক্লাসটা তোমরা ধৈর্য ধরে পার্টিসিপেট করবা, এটাই হচ্ছে তোমাদের কাছে আশা রাখতেছি। এবং তাহলে হচ্ছে আমরা চলো শুরু করি। সো আমাদের হচ্ছে ভেরি ফার্স্ট যে একেবারে প্রথম প্রশ্নটা, যদি এইখানে আমরা একটু টপিক অ্যানালাইসিস বলতে পারো যে জিএসটি তে আসলে কোন কোন টপিক থেকে আসতেছে। তোমরা এখানে দেখলে লক্ষ্য করবা যে ম্যাট্রিক্স থেকে হচ্ছে 24-এর দিকে দুইটা আসছে, বাট 25-এ দেখো আসে নাই। আমরা আজকে মেইনলি হচ্ছে 25-এরটা সলভ করব। সো সরল রেখা থেকে দেখো তোমার দুইবারই আসছে, আর ভেক্টর তো শর্ট সিলেবাসে ছিল, সো সেই দিক থেকে তোমরা বুঝতে পারতেছো যে আসে নাই। আর সরল রেখা বৃত্ত দেখো দুইবারই কিন্তু আসছে, সো সরল রেখা বৃত্ত তোমাকে মাস্ট করতে হবে। ম্যাট্রিক্সও আসলে দেখবা যে আলাদা ইউনিভার্সিটিতে ঠিকই আসছে, হয়তো জিএসটি তে এইবার আসে নাই বা তার আগের বারও আসে নাই, বাট ম্যাট্রিক্স তোমাকে করতে হবে আলটিমেটলি। দেন তুমি যদি খেয়াল করো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়, ভুল করেও কখনো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এগুলা বাদ দেওয়া যাবে না। বুঝতে পারছো? ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলা বাদ দেওয়া যাবে না। সো তুমি একবার জাস্ট একটু দেখে ফেলবা যে হচ্ছে কোন কোন চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো তুমি আবার বাদ দিয়ে ফেলছো কিনা, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। দেন আমরা যদি পরের ব্যাপারগুলোতে চলে যাই, সেকেন্ড পার্ট, আমাদের সেকেন্ড পার্টে দেখো, সেকেন্ড পার্টে যদি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কথা তুমি বলো, এই যে জটিল সংখ্যা এবং বহুপদী এগুলা সব ভার্সিটিতে আসে। আমরা রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করছি, দেখছিলাম যে বহুপদী থেকে বেশ কিছু প্রশ্ন চলে আসছে, আবার জটিল সংখ্যা তো অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। দেন আসো কনিক্স অবশ্যই ইম্পর্টেন্ট, দেখো 4টা কোশ্চেন চলে আসছে কনিক্স থেকে, তো বুঝতেই পারতেছো ভেরি ইম্পর্টেন্ট। দেন এটা তো হচ্ছে শর্ট সিলেবাসে ছিল। দেন আমাদের গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা থেকে একটু কম আসছে, তাই না? ত্রিকোণমিতি অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। সো তুমি জাস্ট এই আমাদের ক্লাসটা দেখে স্ক্রিনশট নিবা অথবা তুমি স্লাইডটা কালেক্ট করে জাস্ট এই জিনিসটা দেখে নিবা যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আবার তুমি স্কিপ করে ফেলছো কিনা। বুঝতে পারছো? ইম্পর্টেন্ট চ্যাপ্টার কখনোই স্কিপ করা যাবে না। তুমি যদি হচ্ছে কখনো গতিবিদ্যা স্কিপ করে ফেলো বা হচ্ছে তোমার দেখা গেল যে বাস্তব সংখ্যা স্কিপ করে ফেলছো, তাহলে হয়তো আমি তোমাকে তেমন কিছু বলবো না। বাট তুমি যদি বলো যে ভাই আমি হচ্ছে কনিক্স স্কিপ করে ফেলছি, আমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন স্কিপ করে ফেলছি, তাহলে তুমি আসলে অনেক বড় প্রবলেমে পড়বা। বুঝতে পারছো? সো এই জিনিসটা আসলে এই জন্যই বলতে পারো যে হচ্ছে একটা ইম্পর্টেন্স আছে যে অ্যানালাইজ করাটা। সো আমরা আমাদের একেবারে প্রথম প্রশ্নটাতে চলে যাই। এখানে আমরা জাস্ট কি বলছি যে এক্সট্রা সিলেবাস থেকে কোশ্চেন আসতেছে কিনা। প্রথম পত্রে 2টা প্রশ্ন আসছিল জাস্ট এক্সট্রা সিলেবাস থেকে, দ্বিতীয় পত্রে আসে নাই। তো তুমি আসলে মেইনলি আগে সিলেবাস কভার করো, কভার করার পর যদি তোমার মনে হয় যে না আমার কাছে এনাফ টাইম আছে, দেন তুমি হচ্ছে এক্সট্রা সিলেবাসের দিকে যাইতে পারো, বাট আমরা খুব বেশি উৎসাহিত করি না স্টুডেন্টদের। ওকে, জিএসটির আমরা প্রশ্নটাতে চলে আসছি। আমাদের ফার্স্ট যে প্রশ্নটা সরলরেখা থেকে, সরলরেখা থেকে যে প্রশ্নটা আসছে তোমরা আই থিঙ্ক পারবা। জাস্ট হচ্ছে কি বলছে, 1, -√3 একটা হচ্ছে কার্তেশিয়ান পয়েন্ট। এই কার্তেশিয়ান পয়েন্টটাকে বলছে যে হচ্ছে এর পোলার স্থানাঙ্কটা কত হবে। ঠিক আছে, তাহলে কার্তেশীয় থেকে পোলার বের করতে বলছে। ওকে, সো আমরা আই থিঙ্ক সবাই এটা জানি যে কার্তেশীয়র আমাদের এখানে আসলে কি কি দেয়া আছে বলতো, আমাদের এক্স এর ভ্যালু দেয়া আছে আর হচ্ছে ওয়াই এর ভ্যালু দেয়া আছে, তাই না? সো এক্স আর ওয়াই দেয়া থাকলে আমাদের বের করতে বলছে কি বলতো, আমাদের বের করতে বলছে পোলার, তার মানে আর আর থেটা। তো এক্স আর ওয়াই যদি কখনো দেয়া থাকে, আমি কি আর আর থেটা বের করতে পারবো না? বলতো আমাদের আর এর ফর্মুলাটা কি, আর এর পোলারের আর এর ফর্মুলাটা সবাই ফর্মুলাটা মুখস্থ রাখো রাখো আই থিঙ্ক জানি, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আর এর তুমি হচ্ছে ভ্যালুটা, এক্স এর ভ্যালু বসায় দাও 1 স্কোয়ার
আর ওয়াই এর ভ্যালু হচ্ছে -√3²। তার মানে দেখো আমাদের কত আসতেছে, √4, দ্যাট মিনস 2। তো দেখো আমাদের আর এর ভ্যালুটা হচ্ছে 2। এখন এখানে তোমার প্রবলেম আসলো যে আর এর ভ্যালুটা 2 আছে, আমাদের দুইটা অপশনে আছে। সো অবশ্যই অবশ্যই অ্যান্সার আমাদের সি অথবা ডি, গ অথবা ঘ। এখন আমার অ্যান্সার কোনটা হবে, এখন কোণের ব্যাপারটা তোমার কোনটাও বের করতে হবে, কিন্তু আর এর ভ্যালুটা যদি মাত্র একটাতে থাকতো 2, তাহলে তুমি কিন্তু ডিরেক্ট ওটা অ্যান্সার দিতে, তুমি কিন্তু আর কোনটা বের করতে না, তোমার দরকার নাই। বুঝতে পারছো, এমসিকিউতে এই ব্যাপারটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবা যে তোমাকে আসলে কোন কাজটা করতে হবে আর কোনটা করতে হবে না। সো এখানে আমাকে কিন্তু থেটাটা বের করতে হবে মাস্ট। এখন দেখো আমি তোমাকে একটা টেকনিক শিখাই দিই যে তুমি দেখে বলে দিতে পারবা যে অ্যান্সার, তোমাকে আর থেটা বের করতে হবে না। দেখো তো এই যে পয়েন্টটা 1 -√3, আমরা তো জানি যে x, y। এখন বলো তো আমাদের ওয়াইটা নেগেটিভ, ওয়াইটা হচ্ছে আমাদের নেগেটিভ আর এক্সটা হচ্ছে পজিটিভ, এটা কত চতুর্ভাগ বলো তো? ওয়াইটা নেগেটিভ এক্সটা পজিটিভ, এটা কি আমাদের বলো তো, ওয়াইটা নেগেটিভ এক্সটা পজিটিভ, এটা কি আমাদের চতুর্থ চতুর্ভাগ না? এটা আমাদের চতুর্থ চতুর্ভাগ না? তো চতুর্থ চতুর্ভাগে যদি একটা পয়েন্ট থাকে, চতুর্থ চতুর্ভাগে যদি একটা পয়েন্ট থাকে, বলো তো আমাদের কোনটা কত হবে? কোনটা হবে অবশ্যই অবশ্যই অনেক বড়, অনেক বড়, তোমার 270-এর থেকেও বড়, 270-এর থেকেও বড়। অথবা কেউ যদি এই দিক থেকে কোনটা নেয় তাহলে একটা নেগেটিভ কোণ আসবে, এই দিক থেকে নিলে নেগেটিভ আসবে, আর এই দিক থেকে যদি নেই অনেক বড় কোণ আসবে। অবশ্যই সেটা সূক্ষ্ম কোণ তো হবেই না যদি তুমি হচ্ছে এই দিক থেকে নাও। তাহলে দেখো আমাদের 2 এর সাথে একটা কোণ আছে 5π/3, আর একটা কোণ আছে আমাদের হচ্ছে শুধু π/3, শুধু π/3। দেখো শুধু π/3টা তো হচ্ছে সূক্ষ্ম কোণ হয়ে গেল, অনেক ছোট কোণ 60° কোণ, তার মানে পয়েন্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে তো পয়েন্ট আমার নাই। তো আমার এই অ্যান্সারটা হবে না, এটা কিন্তু আমি কি শিওর, একেবারে শিওর যে আমার ওই অ্যান্সারটা হবে না। তাহলে হচ্ছে আমার অ্যান্সার কোনটা হবে? তাহলে অ্যান্সার আমার অবশ্যই এই যে 5π/3 এটাই হবে অ্যান্সার, তাই না? সো হচ্ছে তুমি এইটা অ্যান্সার দেখাই দেবে। দেখো তোমাকে ম্যাথটা কিন্তু করতে হবে না, ঠিক আছে, তোমার ম্যাথটা করতে হবে না, বাট আমি তোমাদের কোনটা বের করে দেখাই দিই, কোনটা বের করে আমরা দেখাই দিই দেখি। সো তুমি এই পয়েন্টটা দেখে বুঝে ফেলছো যে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে। সো আমরা স্টুডেন্টদের হচ্ছে ফর্মুলা শিখাই দিই যে চতুর্থ চতুর্ভাগের জন্য তুমি এইভাবে বের করবা, তৃতীয়র জন্য এরকম। তো চতুর্থ চতুর্ভাগের জন্য আমরা ফর্মুলাটা শিখাই দিই যে 2π মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x। তোমার পজিটিভ নেগেটিভ থাক, তুমি নিবা হচ্ছে পজিটিভ, নিয়ে 2π থেকে মাইনাস করবা, এই যে টোটালটা 2π, সেখান থেকে আমি এই ছোট কোণটা মাইনাস করব, তাহলেই আমি এই কোণটা পাবো। তাহলে দেখো আমাদের 2π মাইনাস আমাদের আসতেছে tan ইনভার্স, আমরা শুধু পজিটিভ নেব, নেগেটিভ, তাহলে tan ইনভার্স √3। তাহলে tan ইনভার্স √3 মানে কি ভাইয়া বলো তো? tan ইনভার্স √3 মানে হচ্ছে π/3। তাহলে দেখো আমরা যদি এখন হিসাব করি 6π - π, তার মানে হচ্ছে 5π/3। বুঝতে পারছো? 5π/3 আসতেছে আমাদের। সো দেখো ভাইয়া তোমার 5π/3 আসলো, যেটা কিনা আমাদের গ নাম্বার। এটা কিন্তু আমরা ম্যাথ না করেও বলে দিয়েছিলাম, তাই না? কোনটা অনেক বড় হবে, কোনটা কখনোই ছোট হবে না। π/3 এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ হবে না। এখন কেউ যদি এই নেগেটিভ কোণটা বের করতো, এই নেগেটিভ কোণটা চতুর্থ চতুর্ভাগে অ্যান্সার দুইটা আসে, একটা নেগেটিভ আসে একটা পজিটিভ আসে। আমরা নেগেটিভটা বের করার কথা বলি যে ডিরেক্ট তুমি হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y/x করে দিবা। তাহলে দেখো মাইনাস tan ইনভার্স √3, তখন তোমার আসতো মাইনাস tan √3 হচ্ছে π/3, মাইনাস π/3 একটা আনসার আসতো, সেইটাও যদি অপশনে থাকতো ওইটাও রাইট হইতো, বাট আমাদের মাইনাস π/3 কিন্তু নাই, এখানে প্লাস π/3 আছে। সো এটা আনসার হবে না, আমাদের আনসার হবে গ নাম্বার। আই থিঙ্ক তোমরা সবাই বুঝছো কোন চতুর্ভাগে অ্যান্সার কি হয়, এই কোণ বের করা, এই জিনিসটা একটু ভালো করে শিখে নিবা। বুঝতে পারছো? এই যে আমি চতুর্থটা দেখাইলাম, চতুর্থটাতে হয় দুইটা, দ্বিতীয়র ক্ষেত্রে আমরা কি জানি বলতো? দ্বিতীয়র ক্ষেত্রে হচ্ছে সরি দেখো দ্বিতীয়র ক্ষেত্রে আমরা এরকম শিখি যে দ্বিতীয়র ক্ষেত্রে হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x দ্বিতীয়র ক্ষেত্রে। আর তৃতীয়র ক্ষেত্রে আমরা শিখি মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y/x তৃতীয়র ক্ষেত্রে। অথবা দুইটা অ্যান্সার থাকে, অথবা আরেকটা হচ্ছে পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y/x।
আর প্রথমটা তো সবাই পারো, প্রথমটা ডিরেক্ট হচ্ছে পজিটিভ দুইটাই ডিরেক্ট tan ইনভার্স y বাই x, প্রথমটাতে কোনো সমস্যা নাই। দ্বিতীয়টা হচ্ছে পাই মাইনাস, তৃতীয়টা হচ্ছে মাইনাস পাই প্লাস tan ইনভার্স অথবা পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। আর চতুর্থটা তো দুইটা বের করে দেখাইলাম। তো কোন বের করার যে ব্যাপারটা, এইটাতে তোমার যাতে প্রবলেম না হয় এটা একটু ভালোভাবে প্র্যাকটিস করিও। আর আই থিঙ্ক তুমি একটু মাথাটা খাটাবা, আইকিউ খাটাবা, তাহলে অ্যান্সারটা ডিরেক্টলি পেয়ে যাবে। তোমার এত বড় করে ম্যাথ না করেও অ্যান্সার আই থিঙ্ক দেখাইতে পারবা। বাট যদি টিচার অনেক বেশি ইয়া হয়, দেখা গেল যে তোমাকে করে বের করতেই হবে, তুমি আইডিয়া করতে পারতেছো না, বুঝতে পারছো? যদি বড় কোণ এইটা না শুধু হচ্ছে এটাতেও বড় কোণ থাকতো, তখন কিন্তু তুমি বলতে পারতে না, তখন কিন্তু তোমাকে সলভ করে বের করতে হবে। সো একটু ভালোভাবে চিন্তা করবা, আই থিঙ্ক পেরে যাবে এগুলা। আমাদের আসলে এখন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটাতে কি আছে বলতো? বলছে যে 4x + 3y = 12 সরলরেখা দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য। আই থিঙ্ক তোমরা যারা চিটাগাং ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি আমার সলভটা দেখছো, এই টাইপের প্রশ্ন অনেক আসছে, ঠিক আছে? যে খণ্ডিতাংশের দৈর্ঘ্য, খণ্ডিতাংশের দৈর্ঘ্য বের করা কোয়াইট সিম্পল। তুমি হচ্ছে জাস্ট এইটাকে আমাদের একবারে যে পরিচিত একটা সরলরেখা, আমাদের একটা ভেরি যে 12 দিয়ে ভাগ দাও, তাহলে x/3 আসবে আর এখানে y/4 আসবে, এটা 1। এই টাইপের সরলরেখাটা আমরা কি সুন্দরভাবে এঁকে ফেলি না? এই যে তোমার x অ্যাক্সিস y অ্যাক্সিস দিয়ে, তোমরা কি মনে আছে? x অ্যাক্সিস y অ্যাক্সিস দিয়ে আমরা হচ্ছে দ্রুত এঁকে ফেলি। ও সরি, দেখো আমরা কি করি, এই যে এইটা ধরো যে আমার রেখাটা, তাহলে আমি বলি যে হচ্ছে এইটা আসলে আমাদের a আর এইটা আসলে আমাদের b। এইটা আমাদের a আর এটা হচ্ছে b। তাহলে দেখো তো আমাদের এটা হচ্ছে কত 3 আর বিটা হচ্ছে 4। তাহলে এই যে খণ্ডিতাংশের দৈর্ঘ্য আমাদের কোনটা বলতো? এই যে এইটা না, খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তাহলে দেখো তো এটা সমকোণী ত্রিভুজ না, জাস্ট তুমি হচ্ছে √4² + 3² করো, তাহলে হচ্ছে আমাদের 25 এর রুট, তার মানে 5 চলে আসবে। বুঝছো? আই থিঙ্ক এটা সবাই পারবা, কারণ হচ্ছে কি এই টাইপের ম্যাথ এতবার আসছে যে তুমি হচ্ছে চিন্তাও করতে পারবে না যে এতবার আসছে। সো খণ্ডিতাংশের দৈর্ঘ্য তুমি a b এর ভ্যালু বের করবা, বের করে √a² + b² করে দিবা এটা। আর তোমাকে এরকম আমার মতো চিত্র সবসময় আঁকতে হবে না। ওকে ফাইন। এবার আসো আমাদের পরের প্রশ্নটাতে, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নতে আসছে কি, একটা সরলরেখা দিয়ে বলছে যে y অক্ষের সাথে যে কোণ তৈরি করে। আমরা সাধারণত সরলরেখার x অক্ষের সাথে কোণটা জানি, সাধারণত আমরা সরলরেখাটা নিয়ে পরে কাজ করি। আগে যদি আমি ঢালের কনসেপ্টটা তোমাদের একটু বলি, ঢালের কনসেপ্টটা যদি একটু বলি, দেখো ঢালের যে কনসেপ্টটা, ঢাল m ইকুয়াল আমরা জানি হচ্ছে tan থিটা। ঢাল m ইকুয়াল হচ্ছে আমরা কি জানি বলতো? tan থিটা। সো এই যে ঢাল m ইকুয়াল tan থিটা, এই থিটাটা কি বলতো? এই থিটাটা হচ্ছে x অক্ষের সাথে কোণ, x অক্ষের সাথে, x অক্ষের সাথে কোণ, মানে আমাদের যে সরলরেখাটা সেটা x অক্ষের সাথে কত কোণ করছে সেটাই হচ্ছে থিটা। তো ঢালটা আমি যদি জানি তাহলে থিটাটা বের করে ফেলতে পারবো x অক্ষের সাথে কত কোণ। দেন আমাকে বের করতে বলছো y অক্ষের সাথে, তাহলে দেখো তো তুমি যদি কখনো x অক্ষের সাথে কোণটা জানো তাহলে কি y অক্ষের সাথে বের করা যাবে না? সাপোজ কোন একটা আমার রেখা, সেটা হচ্ছে x অক্ষের সাথে কোণ করছে, x অক্ষের সাথে কোণ করছে থিটা সাপোজ, তাহলে y অক্ষের সাথে কোণ কত হবে? এইটা, তাহলে এটা হবে কি 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। বুঝতে পারছো? সো তোমার কাজ হচ্ছে এই থিটাটা বের করা, তোমার কাজ হচ্ছে থিটাটা বের করা। সো আমরা ঢালটা দরকার আছে, তাহলে ঢালটা বের করি। তাহলে আমাদের রেখাটা হচ্ছে √3y - x + 5 = 0। তাহলে আমাদের y ইকুয়াল আসবে, দেখো আমাদের y ইকুয়াল আসবে x/√3, আমি √3 দিয়ে ভাগ দিতেছি, প্লাস সরি -5/√3। এই যে এইটা কেন আমি করলাম, কারণ আমি আসলে এই রেখাটাকে আমি y = mx + c এর সাথে কম্পেয়ার করব। y = mx + c এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, x এর যে সহগটা সেটাই ঢাল। তাহলে দেখো x এর সহগটা কত? 1/√3। তাহলে আমাদের m টা হচ্ছে 1/√3 আর এইটাই আমাদের হচ্ছে tan থিটা। তাহলে আমাদের থিটাটা কত চলে আসবে? tan কত ডিগ্রির ভ্যালু? 1/√3। আমরা জানি যে tan 30 ডিগ্রির ভ্যালু 1/√3। তাহলে আমাদের অ্যানসার কি 30 ডিগ্রি হবে? অ্যানসার কিন্তু 30 ডিগ্রি না। তুমি এই ঢাল থেকে যে কোণটা পাবা সেটা হচ্ছে x এর সাথে কোণ, তোমাকে বের করতে হবে y এর সাথে কোণ। তাহলে আমাদের y এর সাথে কোণ কি হবে? y এর সাথে হবে
ওয়াই এর সাথে হবে 90 ডিগ্রি মাইনাস থেটা, তার মানে 90 মাইনাস 30, তাহলে আমাদের হবে কত 60 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে ওয়াই এর সাথে আমাদের যে কোণটা সেটা হবে 60 ডিগ্রি। আই থিঙ্ক সবাই এখন পারবা যে তুমি ঢাল কনসেপ্টটা থেকে জাস্ট এক্স এর সাথে কোণটা বের করবা, দেন 90 ডিগ্রি থেকে যদি তুমি সেই কোণটা মাইনাস করে দাও তাহলে কিন্তু তোমার হচ্ছে ওয়াই এর সাথে কোণটা চলে আসবে। তবে তোমার এখানে বলতে পারো যে ভাই সবসময় 90 থেকে মাইনাস, হ্যাঁ সবসময় 90 থেকে মাইনাস করলেই কোণটা আসলে চলে আসবে। বুঝতে পারছো? 3 নম্বর প্রশ্নে চলে আসো, সরি 4 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন আমরা সলভ করে ফেলেছি। 4 নম্বর প্রশ্নটা আসো এইখানে আমরা একটু সলভ করাই। হ্যাঁ দেখো কি বলছে, তোমাকে বলছে যে এ হচ্ছে এইচ কমা কে একটা বিন্দু, এই বিন্দুটা 6x - y + 1 রেখার উপরে অবস্থিত। আচ্ছা, আর বি হচ্ছে এইচ কে, এ ও এইচ কে আর হচ্ছে বি ও হচ্ছে এইচ কে। ওকে, আচ্ছা এই দুইটাই হচ্ছে এইচ কে। এখন এ এস কে বিন্দুটা হচ্ছে 6x - y এত রেখার উপর অবস্থিত, বি এস কে হচ্ছে এত রেখার উপর অবস্থিত। এখন বলছে এ বি রেখাটার সমীকরণ। কোনো একটা রেখার সমীকরণ পাওয়ার জন্য তোমাকে অবশ্যই ওই দুইটা বিন্দু জানতে হবে, মানে বিন্দু ছাড়া সমীকরণ বের করা যায় না। সো আমি যদি হচ্ছে এই এ আর বি বিন্দু দুইটা বের করতে চাই, তাহলে দেখো তো কোনো একটা বিন্দু যখনই কোনো রেখার উপরে অবস্থিত হবে তখনই তুমি বিন্দুটা সিদ্ধ করাই দিতে পারবা। সো এটা যদি হচ্ছে আমি সিদ্ধ করাই, এটা যদি হচ্ছে আমি সিদ্ধ করাই, ঠিক আছে, এটা যদি হচ্ছে আমি সিদ্ধ করাই তাহলে দেখো তো এ বিন্দুটা যদি এক্স এর জায়গায় এইচ আর ওয়াই এর জায়গায় কে বসাই দিবা, তাহলে আমি পাইতেছি হচ্ছে 6h - k = 1। এটা আমি একটা ইকুয়েশন পাইলাম। ওকে, এবার আসো বিটাকে আমি সিদ্ধ করাবো। তাহলে দেখো তো বিটাকে যদি তুমি সিদ্ধ করো তাহলে এই এক্স এর জায়গায় হবে এইচ, তাহলে হবে কি 2h - y এর জায়গায় হবে k -5k = হচ্ছে 5। এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এখন আমি এই দুটো সলভ করে এইচ আর কে এর ভ্যালুটা বের করি, তারপর না হয় আমি হচ্ছে এবি সমীকরণ যাই। তাহলে এই দুটো সলভ করে আমি কি করব, তাহলে এই দুটো সলভ করি আমরা। তুমি হচ্ছে প্রতিস্থাপন বা অপনয়ন যে কোনো পদ্ধতি ইউজ করো, আমরা অপনয়নটা ইউজ করব কারণ সেটা হচ্ছে বেশি ইজি। 5k = 5। তাহলে দেখো আমরা কোন একটাকে ক্যান্সেল আউট করার ট্রাই করি, তাহলে হচ্ছে আমাদের। আচ্ছা দেখো আমি হচ্ছে এইটাকে 3 দিয়ে গুণ দেবো, এটাকে 3 দিয়ে গুণ দেবো, তাহলে হচ্ছে আমাদের 6h চলে আসবে, আমার হচ্ছে কেটে যাবে, তাহলে এইচ কেটে যাবে। ওকে, তাহলে হচ্ছে আমি মাইনাস করব আর এটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে আমাদের 6h তো আর থাকবে না, তাহলে এইচ আমাদের কেটে যাবে। আমি দেখি মাইনাস কে, এটাকে 3 দিয়ে গুণ করছি, আর প্লাস হবে হচ্ছে 15k ইকুয়াল টু আমার হচ্ছে 1 - 15। ঠিক আছে, আমাদের মাইনাস যেহেতু করতেছি, তাহলে আমাদের এইখানে কত আসে দেখো তো, আমাদের আসে 14k = হচ্ছে -14, তাই না? তাহলে আমাদের কে এর ভ্যালুটা আসতেছে -1। ওকে দেখো কে এর ভ্যালুটা কত আসছে -1। সো কে পাইছি, এখন হচ্ছে আমরা চাইলে এইচ বের করে ফেলতে পারি। এইখানে যদি কে এর ভ্যালুটা হচ্ছে আমি -1 বসাই দেই, কে এর ভ্যালুটা যদি হচ্ছে আমি -1টা বসাই দিই, তাহলে আমাদের 6h - -1 = 1। তাহলে -7 এসে প্লাস, তাহলে 6h + 1 1 1 কাটা, তাহলে 6h = হচ্ছে 0, তাহলে h = হচ্ছে 0। তাহলে দেখো আমাদের এইচ আর কে এই পয়েন্ট দুইটা আমাদের আসলো হচ্ছে 0, -1। এটা হচ্ছে আমাদের আসলো এইচ আর কে পয়েন্ট দুইটা আসলো 0, -1। এখন আমাদের তার মানে এ বিন্দুটাও 0, -1, বি বিন্দুটাও হচ্ছে 0, -1, তার মানে দুইটা আসলে কি একই বিন্দু। এ হচ্ছে 0, -1, বি ও হচ্ছে 0, -1। এখন এই দুইটা বিন্দু যেহেতু একই, তুমি আসলে একটা বিন্দু দিয়ে যায় এরকম অনেক সরলরেখা পাবা। বুঝতে পারছো? এক্সাক্ট একটাই যে সরলরেখা থাকবে এরকম না, একটা বিন্দু দিয়ে অনেক সরলরেখা যাবে। ঠিক আছে, প্রশ্নটা একটু বলতে পারো যে হচ্ছে ইয়া করার ট্রাই করছে, মানে তোমাকে একটু কনফিউজড করার ট্রাই করছে। ধরো যে আমি এইখানে আঁকলাম, ধরো যে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। এখন এই সরলরেখাটা যদি একটা বিন্দু তুমি যদি তুমি তো বুঝতেছো এখানে এ আর বি বিন্দু একই, তাহলে এই বিন্দু দিয়ে কিন্তু অনেক সরলরেখা যাইতে পারে, অনেক সরলরেখা যাইতে পারে।
ঠিক আছে, অনেক সরলরেখা যাইতে পারে। তো অনেক সরলরেখা যদি যায়, এখন তোমার অ্যান্সার কি হবে? এখানে তো বলছে যে কোনটা হবে, তো তোমারও অ্যান্সার অনেকগুলো হইতে পারে। তুমি কি করবা, এই যে তোমার দুইটা তো একই বিন্দু, 0,-1 0,-1, তো 0,-1 এক্স আর ওয়াই বসায় কোনটা সিদ্ধ হয় সেটাই তোমার অ্যান্সার হবে। বুঝতে পারছো? 0,-1 বসায় কোনটা সিদ্ধ হয় সেটাই তোমার অ্যান্সার হবে। এখন যদি অনেকগুলা সিদ্ধ হয় তাহলে অনেকগুলো অ্যান্সার হবে, তোমার দুইটাই দাগায় দিয়ে আসতে হবে। তো দেখো তো 0,-1, আমি যদি এক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু যদি -1 বসাই, তাহলে আমাদের কি 0-1 আমাদের কিন্তু এটা হইতেছে না, মিলতেছে না। এখানে আসো, এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু যদি -1 বসা দাও, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু -1, তাহলে দেখো তো 0 মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, তাহলে +5 -5, এটা দেখো তো +5 -5 আসতেছে না, +5 -5 0, তাহলে এটা কি সিদ্ধ হলো? কিন্তু এটা সিদ্ধ হলো, 0 আর -1 বসে দিলে এটা সিদ্ধ হলো। এবার গ নাম্বারে আসো, এক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু -1 বসায় দাও, মাইনাসে মাইনাসে প্লাস, এটা কিন্তু সিদ্ধ হইতেছে না, এটা হচ্ছে +5, এটাও +5, এটা কিন্তু সিদ্ধ হইতেছে না। এবার আসো পরেরটাতে, এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে -1 বসাও, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +5 -5, এটাও কিন্তু সিদ্ধ হইতেছে। সো তোমার অ্যান্সার কিন্তু দুইটা, এখানে অ্যান্সার হবে দুইটা। বুঝতে পারছো? মানে দুইটাই সিদ্ধ হইতেছে। তুমি সলভ করে এইচ কে বের করলা, বের করে দেখবা যে কোনটা আমার অ্যান্সার হবে, যেই রেখাটা হচ্ছে এইচ কে বসায় সিদ্ধ হবে সেটাই তোমার অ্যান্সার, যেই রেখাটাতে এইচ কে বসায় সিদ্ধ হবে সেটাই তোমার অ্যান্সার। আমরা এরকম অ্যান্সার দুইটা পাইতেছি, খ নাম্বার এবং ঘ নাম্বার দুইটাই পাইতেছি, দুইটাই হচ্ছে এইচ কে বসায় হচ্ছে 0 আসে, দুইটাই এইচ কে বসায় 0 আসে। দেখো আমি ওটা না দেই, ওটা দিলে হচ্ছে জাস্ট এইভাবে বলে দেই, এটাও অ্যান্সার তোমার, এটাও অ্যান্সার। ওকে, সো দুইটা পয়েন্টই একই। এখন আমি এখানে একটু কথা বলি, যে তোমার এইখানে এইচ কে দুইটাই দিয়ে দিছে, এক্স্যাক্টলি প্রশ্নটা এটাই ছিল। এখন আমি আসলে জানি না যে ওনারা ইন্টেনশনালি এই কাজটা করছে কিনা, নাকি কোনো ধরনের প্রিন্টিং মিস্টেক করছে, অ্যান্সার তো দুইটা চলে আসছে, তাই না, কনসেপচুয়ালি। বাট যদি আমরা ধরে নেই যে ম্যাথটা সাজাইতে ভুল ছিল, এই একটা এইচ কে আর একটা যদি কে এইচ হয়, তখন ব্যাপারটা হচ্ছে তোমরা করে দেখতে পারো। ধরো যে তুমি এ পয়েন্টটাকে যদি এইচ কে আর বি পয়েন্টটাকে যদি কে এইচ ধরো, কে এইচ ধরো, তখন তুমি যদি হচ্ছে এ আর বি এর এই যে এইচ কে সলভ কর, তুমি তুমি তখন তো অপনয়ন করে সলভ করবা, তাই না? তখন তুমি সলভ করে দেখবা যে এইচ কে এর ভ্যালুটা, এইচ কে এর ভ্যালুটা কত করে আসে জানো? তোমার হচ্ছে 1 আর হচ্ছে 5 আসে, 1 আর 5 আসে। তো তখন এইচ কে এর ভ্যালুটা 1 আর 5 আসে, তখন আবার এই শুধুমাত্র ফার্স্ট যেটা সেইটাই হচ্ছে তোমার হচ্ছে স্যাটিসফাই হয়, বাকিগুলো একটাও স্যাটিসফাই হয় না। তো আমরা তখন এ এর ভ্যালু পাবো হচ্ছে 1 5 আর বি এর ভ্যালু পাবো হচ্ছে 5 1। ওকে, তখন তুমি হচ্ছে আসলে এবি রেখাটা এক্সাক্ট বের করতে পারবা, কারণ তখন হচ্ছে কি তোমার দুইটা পয়েন্ট পাইছো, কিন্তু আগে এইচ কে দুইটা সেম হতে দুইটা পয়েন্ট তুমি পাওনি, তুমি একটা পয়েন্ট পাইছো, এই জন্য আগে আসলে অনেক রেখা হইতে পারে, বাট এখন একটাই হবে। তুমি যদি এখন বের করো যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এই ফর্মুলাটা দিয়ে তোমার হচ্ছে ওয়াই মাইনাস 5 আর হচ্ছে এক্স মাইনাস 1 ইজ ইকাল টু তোমার হচ্ছে 1 মাইনাস 5 আর হচ্ছে তোমার 5 মাইনাস 1, তখন তুমি দেখো এখানে আসতেছে y মাইনাস 5 ইকুয়াল, এখানে দেখো -1 আসে, তার মানে মাইনাস এক্স প্লাস 1, তখন তোমার সিম্পলি y প্লাস এক্স ইকুয়ালস টু 6, এটা চলে আসে। ওই হিসাবে কিন্তু তখন ক নাম্বারটা অ্যান্সার বলা যায়। বাট যেহেতু প্রশ্নটা ওইরকম ভাবে দেয় নাই, সো ওরা ইন্টেনশনালি করছে কিনা, বা সো প্রশ্ন যদি এটাই থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমার অ্যান্সার দুইটা হবে, এইচ কে তুমি সলভ করে বের করে দুইটা যেটা যেটা সিদ্ধ করবে দুইটাই হবে। বাট যদি এইচ কে আর কে এস থাকতো তাহলে হচ্ছে তোমার অ্যান্সার এ নাম্বারটা হইতো। বুঝতে পারছো? আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার। দু একটা প্রশ্ন এরকম হবে পরীক্ষার হলে, সেটা নিয়ে তোমার পরে থাকা যাবে না। তোমার কাছে প্রিন্টিং মিস্টেক হইছে বা প্রশ্নটা ভুল আছে, তুমি শুদ্ধ করে করে দিবা, এইটা কখনোই করবা না। যেটা ভুল আছে, ভুল থাকলে যে অ্যান্সার হইতো তুমি সেটাই দেখাবা। বুঝতে পারছো? ওকে ফাইন, আসো আমরা হচ্ছে 5 নাম্বারে চলে যাই। দেখো 5 নাম্বার হচ্ছে আমাদের বৃত্ত থেকে একটা প্রশ্ন আসছে, বৃত্ত থেকে প্রশ্নটা আসছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x, হ্যাঁ
বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে, দেখো এই এই ব্যাপারগুলো একবারে তোমার মুখস্থ থাকবে। এক্স অক্ষকে স্পর্শ করলে শর্ত ডিরেক্ট হচ্ছে জি স্কয়ার ইকুয়ালস টু সি, একেবারে মুখস্থ। ঠিক আছে, এখন জি এর ভ্যালু কিভাবে বের করে ভাইয়া? এই যে জি এর ভ্যালু আছে কি আমরা জানি না, এখানে হচ্ছে 2gx থাকতো, 2gx থাকতো আমাদের যে মেইন ইকুয়েশন, তাহলে 2gx যদি থাকতো তাহলে হচ্ছে আমাদের 2g ইকুয়াল হচ্ছে কি -4, তাহলে জি এর ভ্যালু হচ্ছে আমাদের কত? জি এর ভ্যালু হচ্ছে -2, জি এর ভ্যালু হচ্ছে -2। তাহলে আমরা এখন হচ্ছে -2 বসাই দিই, তাহলে -2 এর স্কয়ার ইকুয়ালস টু সি, তার মানে সি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 4। ওকে, আই থিংক সবাই পারবা। জি এর ভ্যালু জাস্ট কি এক্স এর সহগকে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, জি এর ভ্যালু হচ্ছে এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ, এফ এর ভ্যালু হচ্ছে ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, আর কনস্ট্যান্টটা হচ্ছে সি। এটা সবাই আই থিংক জানো। ঠিক আছে, জি এর ভ্যালু বের করবা আর হচ্ছে করে দিবা। আচ্ছা দেখো, বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে, বাট এখানে সমস্যাটা কি ভাইয়া? এখানে সমস্যাটা হচ্ছে বৃত্তের ইকুয়েশনটা পোলারে দেয়া আছে। সো আমরা যেহেতু সব ধরনের ক্যালকুলেশনটা কার্তেশীয়তে করে অভ্যস্ত, আমাদের ফার্স্ট যে প্রায়োরিটিতে হবে এটাকে কার্তেশীয়তে আমি পরিণত করব। তাহলে কার্তেশীয়তে পরিণত করে কিভাবে করা যায় দেখো, আর স্কয়ার মাইনাস 2r sin থিটা ইকুয়ালস টু 3। ঠিক আছে, আর স্কয়ার মাইনাস 2r sin থিটা ইকুয়ালস টু 3। তাহলে আমি এখন দেখো আমরা কার্তেশীয়তে আনতে চাইতেছি, তাহলে আর কে রাখা যাবে না, তাহলে আর স্কয়ারের জায়গায় আমি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বসাই দিলাম। হ্যাঁ, আর স্কয়ারের জায়গায় হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার -2, এই যে আর সাইন থিটা যেটা আছে, আর সাইন থিটার জায়গায় আমি কি করতে পারি? আর সাইন থিটার জায়গায় আমরা কিন্তু ফর্মুলা জানি, আর সাইন থিটা মানে কি ওয়াই, আর কস থিটা মানে এক্স, আর আর সাইন থিটা মানে ওয়াই, আর 3টাকে এই পাশে নিয়ে আসলাম -3 ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো এখন তোমার কাছে বৃত্তটা কি জানাশোনা বৃত্ত এক্স ওয়াই দিয়ে। তো আমরা এই বৃত্তটার যদি আমরা আদর্শ যে বৃত্ত সেটার সাথে কম্পেয়ার করি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, এটা যদি হচ্ছে আমাদের আদর্শ বৃত্ত হয়, তাহলে দেখো তো আমাদের জি এর ভ্যালু দেখো এখানে কিন্তু এক্স কোনো কিছুই নাই, তাহলে আমাদের জি এর ভ্যালুটা হচ্ছে 0। ঠিক আছে, তারপর আসলে আমাদের এফ এর ভ্যালুটা দেখো, এফ এর ভ্যালুটা কি ওয়াই এর সহগকে জাস্ট 2 দিয়ে ভাগ দিবা, ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ দাও, তাহলে ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ দিলে আমাদের কত আসছে? -1। সি এর ভ্যালুটা দেখো, সি এর ভ্যালুটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট পার্টটা, তাহলে -3। এই যে তোমার বৃত্তের যে কোনো প্রপার্টি বের করার মেইন নিয়ম হচ্ছে তুমি জিএফসি বের করে ফেলবা, জিএফসি বের করে ফেলবা। ওকে, জিএফসি। তাহলে এখন আমাদের ব্যাসার্ধ চাইতেছে, তাহলে ব্যাসার্ধটা হবে আমাদের জিএফসি দিয়ে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। ওকে, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, তাহলে জি স্কয়ার 0 আর এফ স্কয়ার হচ্ছে -1 এর স্কয়ার, আর সি এর ভ্যালুটা -3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে +3 হয়ে যাবে, তাহলে 1 + 3 4, 4 এর রুট তার মানে 2। ওকে, তাহলে আচ্ছা আমাদের ব্যাসার্ধ আসতেছে 2। আই থিংক তোমরা সবাই বুঝতেছো যে খুব বেশি আসলে এটা কিন্তু ইয়া না, মানে তোমার কাছে খুব বেশি প্যারা হওয়ার কথা না আই থিংক। ওকে, দেন আসো আমরা পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ, দুইটা বৃত্ত দেয়া আছে, আমাদের বলছে যে এদের সাধারণ জ্যা, এদের সাধারণ জ্যা। তো এইটা তোমরা থিওরিতে পড়ছো, আই থিংক থিওরিতে আমরা এটা সাধারণত শিখি যে দুইটা বৃত্তের যদি সাধারণ জ্যা, সাপোজ এটা হচ্ছে আমার একটা বৃত্ত, আর একটা বৃত্ত হচ্ছে লেটস একটু আলাদা হবে আর কি, ধরা যাচ্ছে এইটা। সো এদের সাধারণ জ্যা থাকে, যখনই বৃত্ত দুইটা হচ্ছে পরস্পরকে আসলে এরকম ছেদ করবে, তাহলে হচ্ছে এদের সাধারণ জ্যা বলে একটা কথা চলেই আসবে। সাধারণ জ্যা বলে একটা কথা চলে আসবে। সো এদের সাধারণ জ্যাটা যদি এইটা হয়, এটা যদি হয়, আমরা থিওরিতে একটা কনসেপ্ট শিখি যে এই বৃত্তটার সমীকরণ দেয়া থাকে আর এই বৃত্তটার সমীকরণ দেয়া থাকে। এই বৃত্তটার যে সমীকরণটা এইটা, তো এই সমীকরণটাকে যদি আমি s1 = 0 ধরি, মানে পুরা জিনিসটা হচ্ছে s1, আর এই বৃত্তের ইকুয়েশনটাকে যদি হচ্ছে আমি s2 = 0 ধরি, ঠিক আছে, তাহলে এটা প্রুফ করানো যায় যে এই সাধারণ জ্যা এর যে ইকুয়েশনটা হবে সেটা হবে s1 - s2 = 0। প্রথম বৃত্ত থেকে যদি তুমি দ্বিতীয় বৃত্তটা মাইনাস করে দাও, তাহলে তোমার একটা সরলরেখা সমীকরণ আসে, এবং সেই সরলরেখাটা আসলে এটাকে বলা হয় মৌলিক অক্ষ, বা এটাই আসলে সাধারণ জ্যা হয়ে যায় যখন হচ্ছে এরকম ছেদ করে। সো আমরা যদি এখন এই
সাধারণ যেটা বের করি s1 - s2 = 0 করে, দেখো তুমি সিম্পলি বুঝতেছো, জাস্ট এইখানে যেহেতু দেয়াই আছে আমি হচ্ছে এটা মাইনাস করে দিতেছি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো x² y² কাটবে, y² কাটবে, এখানে -4x আর হচ্ছে +5x, তাহলে -4x + 5x, ঠিক আছে। আর আমাদের হচ্ছে এখানে আসলো হচ্ছে 6y - 8y, তাহলে হচ্ছে -2y। আর হচ্ছে আমাদের -36 + 43, তার মানে হচ্ছে -36 + 43, তার মানে হচ্ছে আমাদের কত আসবে, +7 = 0। ওকে, তাহলে দেখো আমাদের কত আসে ফাইনালি, এই যে x - 2y + 7 = 0 আসে। ওকে, আই থিঙ্ক সবাই এটা পারবা, এটা নিয়ে প্যারা হবে না। জাস্ট তুমি একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটা বৃত্ত মাইনাস করে দাও, তাহলে যে ইকুয়েশনটা পাবা সেটাই হচ্ছে তোমার সাধারণ জ্যায়ের ইকুয়েশন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের x - 2y + 7 = 0। এই যে আমাদের অপশন কোনটা, খ নম্বর, x - 2y + 7 = 0। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাই, আমাদের 8 নম্বর প্রশ্ন। দেখো আবার সেম প্রশ্ন, বৃত্ত থেকে কিন্তু খুব ইজি ইজি প্রশ্ন আসছে। এই যে আমাদের দেখো এখানে x কিন্তু নাই, তো আমাদের g এর ভ্যালু হচ্ছে 0। আমি বলছি যে জিএফসি বের করবা, ঠিক আছে, কোনো কিছু দেখার দরকার নেই, তুমি হচ্ছে জিএফসি বের করবা। g এর ভ্যালু হচ্ছে 0, কারণ হচ্ছে আমাদের এখানে x নাই। f এর ভ্যালু কি হবে, y এর সহগকে y এর সহগকে 2 দিয়ে ভাগ দিবা, আর কেন্দ্র বের করার জন্য -2, y এর সহগকে 2 দিয়ে ভাগ দাও, তাহলে 10/2, তার মানে 5। তাহলে জিএফ আর সি এর ভ্যালু দেখো এখানে 0, কারণ কোনো কনস্ট্যান্ট নাই। তাহলে এখন আমাদের ব্যাসার্ধটা কত হবে, তাহলে ব্যাসার্ধ r সমান হচ্ছে √g² + f² - c, সবকিছু নাই, শুধু হচ্ছে f আছে, তাহলে 0 + 5² - 0, দ্যাট মিন্স হচ্ছে 5। ওকে, আই থিঙ্ক কারো এটা প্রবলেম হবে না, সবাই এটা পারবা, একেবারে সিম্পল ম্যাথ আসছে। হ্যাঁ, এবার আসলো আমরা হচ্ছে ত্রিকোণমিতিতে চলে আসছি। ত্রিকোণমিতিতে আমাদের যে ফার্স্ট প্রবলেমটা আছে, যে 1 + tan a * 1 - tan b, এটার ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে। তো এইটা ম্যাথটা আসলে যেটা হয় যে স্টুডেন্টরা যে 1 + tan a আর 1 - tan b, এটা দেখে আসলে স্টুডেন্টরা হচ্ছে ভয় পেয়ে যায়, এটা দেখে হচ্ছে স্টুডেন্টরা ভয় পেয়ে যায়। সো এইটা ভয় পাওয়া যাবে না, তোমাকে একটু আমি বলি, তুমি যদি একটু জিনিসটাকে সিম্পলিফাই করো, 1 - tan a, তাই তো, ইনটু হচ্ছে কি আছে ভাইয়া, 1 + tan a আর আছে 1 - tan b। এখন দেখো তো, তুমি যদি এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করো, তাহলে কি আসে দেখো তো, একটু সিম্পলিফাই করলে তোমার 1, ঠিক আছে, 1 দিয়ে গুণ করো, তাহলে 1 + tan a, ঠিক আছে, 1 + tan a, আর তোমার কি আসতেছে, তোমার আসতেছে -tan b, ঠিক আছে, -tan b, আর একটা আসতেছে -tan a * tan b। তাহলে দেখো তোমার আসতেছে কি 1 + tan a - tan b -tan a * tan b, এইটা আসতেছে। তো তুমি এই যে tan a - tan b -tan a * tan b, এই ভ্যালুটা কোনোভাবে যদি বের করে ফেলতে পারো, তাহলে 1 এর সাথে যা সেটা অ্যাড করে দিবা। তো এই ভ্যালুটা বের করার জন্য আমাদের দেখো এই কন্ডিশনটা দেয়া আছে, আমাদের যদি a - b = π/4, a - b যদি হচ্ছে 4 হয়, তাহলে দেখো তো আমরা যদি tan, দুই পাশে যদি আমরা tan নেই, তাহলে দেখো তো tan π/4 মানে কি আসলে 1 না, tan π/4 মানে 1। আর এই যে tan a - b, এটার ফর্মুলা তো আমরা সবাই জানি, আই থিঙ্ক সবাই জানি, tan a - b এর ফর্মুলা কি বলতো, tan a - tan b 1 + tan a * tan b, tan a - tan b 1 + tan a * tan b। তো এখন তুমি জাস্ট হচ্ছে গুণটা করে দাও ভাইয়া, তাহলে দেখো তোমার tan a - tan b = tan a - tan b = আমাদের কি আসতেছে দেখো তো, আমাদের আসতেছে 1 + tan a * tan b। ওকে, দেখো আমাদের মান লাগবে কোনটা, আমাদের লাগবে tan a - tan b
মাইনাস টেন এ ইন্টু টেন বি। তাহলে দেখো টেন এ মাইনাস টেন বি, টেন এ মাইনাস টেন বি মাইনাস টেন এ ইন্টু টেন বি, এইটা কিন্তু আমাদের ওয়ান আসতেছে। দেখো তুমি জাস্ট হচ্ছে এটা এ মাইনাস বি পাই বাই ফোর ধরলা, এই ক্যালকুলেশনটা করলে দেখতেছো যে এই টেন এ মাইনাস টেন বি মাইনাস টেন ইন্টু টেন বি এটা ওয়ান আসতেছে। তো এইটা যদি ওয়ান হয় তাহলে কিন্তু তুমি এখন ম্যাথ সলভ করে ফেলছো। এই টোটালটা যদি হচ্ছে ওয়ান হয়, এটা যদি ওয়ান হয় তাহলে আমাদের আলটিমেটলি কি ওয়ান প্লাস ওয়ান, তার মানে অ্যান্সারটা আমাদের টু হবে। বুঝতে পারছো? এই যে টেন এ মাইনাস টেন বি এই গুণটা করে দিলেই যে এইটুকু আসে আর এটা যে বের করে ফেলা যায় সেটা জানলেই কিন্তু তোমার ম্যাথটা হয়ে যাবে। বুঝতে পারছো? আর যদি হচ্ছে এই টাইপের ম্যাথ, আসলে এটা বইয়ের ম্যাথ, তো তুমি যদি একটু বইয়ের ম্যাথ গুলা ভালোভাবে মনে রাখো তাহলে কিন্তু তুমি ডিরেক্ট অ্যান্সারটা টু বসাইতে, আর এইগুলা রুট টু মাইনাস রুট টু এগুলো আসার কিন্তু কোনো চান্স আসলে নাই। বুঝতে পারছো? ওকে, আর তোমরা এইভাবেও করতে পারো, আমি বলে দিই যে a মাইনাস বি হচ্ছে পাই বাই ফোর। তো তুমি যদি একটা কোণ হচ্ছে পাই বাই ফোর বা 45 ডিগ্রি আমরা কিভাবে নিয়ে আসতে পারি, একটা যদি তুমি হচ্ছে 90 ডিগ্রি ধরো আর একটা যদি হচ্ছে 45 ডিগ্রি ধরো, 10 90 ডিগ্রি যদি অসংজ্ঞায়িত তুমি আসলে এভাবে বের করতে পারবা না। তো এ বি তুমি যদি এমন ভাবে ধরে নাও যে যাদের ডিফারেন্স হচ্ছে 45, সেইটাও কিন্তু তুমি বসায় অ্যান্সার নিয়ে আসতে পারো। বুঝতে পারছো? এ বি একটা ধরে নিয়ে, বাট হয়তো তোমার এই বি মেলানো একটু কঠিন হবে, এই জন্য চার রিটেনে আসলে তো অবশ্যই এই প্রসেসে করতে হবে। সো এই জন্য হচ্ছে আমরা এটা দেখাইলাম। এবার আসলে আমাদের হচ্ছে ফাংশন থেকে একটা, সো ফাংশনের যে কোশ্চেনটা আসছে এটা তোমরা বলতেই পারো যে হচ্ছে সিলেবাসের বাইরে, কারণ তোমাদের ফাংশন আসলে নাই। দু একটা প্রশ্ন এরকম আসবে। সো দেখো ফাংশনের ডোমেইন বের করার যে মেইন কনসেপ্টটা সেটা হচ্ছে কিন্তু যে রুটের ভিতরে কখনো নেগেটিভ থাকা যাবে না। ঠিক আছে, রুটের ভিতরে নেগেটিভ থাকা যাবে না। সো আমাদের ফাংশনটার যদি ডোমেন আমি বের করি তাহলে আমাদের রুটের ভিতরে যে টোটাল জিনিসটা এই ওয়ান মাইনাস এক্স বাই এক্স, এইটাকে আমার ধরতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। এই জিনিসটাকে, এই টোটাল জিনিসটা যদি আমার জিরো হয় কোনো সমস্যা নাই, বাট জিরো এবং বড় হইতে হবে জিরোর থেকে, তাহলেই হচ্ছে আমার ওকে। কিন্তু এইখানে আমরা তাহলে সলভটা করি, এই টাইপের সলিউশন করার জন্য আমরা বাস্তব সংখ্যায় একটা নিয়ম শিখি যে আমরা এই জিনিসটাকে এরকম আকারে প্রকাশ করব, ধরে যাচ্ছে এইরকম যে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এইরকম ভাবে আমরা প্রকাশ করব লিনিয়ার ইকুয়েশনে প্রকাশ করে, তারপর আমরা গ্রেটার দেন অর লেস দেন জিরো ধরে ম্যাথটা সলভ করবো। সো আমরা যদি সেইভাবে প্রকাশ করতে চাই তাহলে দেখো আমি এখানে ওয়ান মাইনাস এক্স আছে, আমি সেটাকে এক্স মাইনাস ওয়ান লিখলাম, তার মানে আমি আসলে মাইনাস দিয়ে গুণ করছি, আর এটাকে আমি লিখলাম এক্স মাইনাস জিরো। তাহলে দেখো তো এরকম ফরম্যাট চলে আসলো। তো আমি যে মাইনাস দিয়ে গুণ করলাম, এই যে মাইনাস দিয়ে গুণ করলে আমার কিন্তু এই চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নটা চেঞ্জ হয়, এটা মনে রাখবা। সো মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। এখন দেখো আমরা সলভ করবো কিভাবে, তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস জিরো, তাহলে আমরা সংখ্যা রেখার আমরা জানি যে এইদিকে প্লাস ইনফিনিটি এইদিকে মাইনাস ইনফিনিটি, সংখ্যা রেখার জিরো আমার আছে লাগবে আর হচ্ছে ওয়ান লাগবে। সো জিরো আর ওয়ান। এখন দেখো আমাদের যে লেস দেন জিরো এই সলিউশনটা এই তিনটা বাউন্ডারির যে কোনো একটা বাউন্ডারিতে আছে। এখন তোমার অ্যান্সার কোনটা হবে, এটা আমরা স্টুডেন্টদের এইভাবে শিখাই যে হচ্ছে তোমরা জাম্প রুল মনে রাখবা, জাম্প রুল। দেখো তুমি যদি এই তিনটা বাউন্ডারি, দেখো তোমার বাউন্ডারি হচ্ছে তিনটা, এক হচ্ছে এইটা এইটা আর হচ্ছে এইটা, এখন তোমার অ্যান্সার কোনটা হবে, তুমি ওয়ানের থেকে বড় এই বাউন্ডারিটার কথা যদি খেয়াল করো তাহলে ওয়ানের থেকে বড় তুমি এখানে যে কোনো নাম্বার বসাও, তোমার এই জিনিসটা দেখো ওয়ানের থেকে বড় তুমি সিক্স বসাইলা, এক্স এর ভ্যালু সিক্স বসাইলা, তোমার পজিটিভ চলে আসবে। সো এই বাউন্ডারিতে তুমি যাই বসাও পজিটিভ আসবে, ওয়ানের থেকে বড় যাই বসাও পজিটিভ আসবে। এই যে জিরো থেকে ওয়ান, তুমি এখন জিরো থেকে ওয়ানের মধ্যে যে কোনো কিছু এখানে বসাও, তুমি যদি সাপোজ হাফ বসাও তাহলে হাফ মাইনাস ওয়ান, এখানে হাফ আর এখানে হাফ মাইনাস জিরো। ঠিক আছে, তাহলে হাফ মাইনাস ওয়ান এখানে কিন্তু নেগেটিভ চলে আসবে, আর এখানে হচ্ছে হাফ মাইনাস জিরো পজিটিভ। সো আলটিমেটলি জিনিসটা নেগেটিভ আসবে। আর এইটা তোমার একেবারে তুমি প্রথম একেবারে সবার ডানেরটা পজিটিভ আসবে, তারপরেরটা নেগেটিভ আসবে, তারপরেরটা পজিটিভ আসবে, এইভাবে জাম্প করবে, পজিটিভ নেগেটিভ পজিটিভ এভাবে জাম্প করবে, সবার ডানেরটা পজিটিভ আসবে, এই জিনিসটা মনে রাখবে, এটাকে এই জন্য আমরা বলি জাম্প রুল। সো দেখো তোমার এই তিনটা যে বাউন্ডারি আসছে সেই বাউন্ডারি গুলার এইটা হচ্ছে পজিটিভ,
এইটা পজিটিভ, এইটা নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ। তোমার অ্যান্সারটা লাগবে কি দেখো তো, তোমার অ্যান্সারটা কি লেস দেন 0 না? সো তোমার অ্যান্সার হবে কোনটা? অবশ্যই অবশ্যই তোমার অ্যান্সার হবে এইটা, লেস দেন 0টা। এইগুলা কিন্তু তোমার অ্যান্সার হবে না, বুঝতে পারছো? তুমি হচ্ছে এইরকম অসমতার প্রবলেম অবশ্যই অবশ্যই এই বাউন্ডারি দিয়ে সলভ করবা, তাছাড়া কিন্তু তুমি হচ্ছে ভুল করে ফেলবা। এই ইকুয়েশন গুলাকে এরকম নিয়ে আসবা, এটা গুণ বা ভাগ যে কোনোটার ক্ষেত্রে যদি তোমার এরকম গুণও থাকতো, এরকম যদি তোমার গুণও থাকতো তখনও তুমি সেম ভাবে করতা, লেস দেন হোক বা গ্রেটার দেন হোক। গ্রেটার দেন থাকলে অ্যান্সারটা হয়তো আমাদের কি এই বাউন্ডারিটা আর এই বাউন্ডারিটা, কারণ এগুলাতে প্লাস আসতেছে। সো যেহেতু লেস দেন আমাদের এই দিকে চলে আসছে, তাহলে অ্যান্সার হবে 0 থেকে 1 এর মধ্যে। সো আমাদের এটার সলিউশন হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। এখন দেখো আমি এখানে তো, তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে তো লেস দেন অর ইকুয়ালও ছিল, তো আপনি 0টাতে ইকুয়াল দেন নাই, শুধু 1 এ দিচ্ছেন কেন? এখানে 0টাতে আমি দেই নাই আসলে, যদি এখানে 0 না থেকে যে কোনো সংখ্যা থাকতো 2 5 যে কোনো সংখ্যা থাকতো, আমি হচ্ছে তখন ওটাতেও দিতাম না। কারণটা কি? কারণটা হচ্ছে কি, আমার এই যে নিচের পার্টটাকে কখনোই 0 হওয়া যাবে না, এটার সলিউশন করার সময় আমরা বলেই দিব যে x নট ইকুয়াল 0, নিচের পার্টটা কখনোই 0 হওয়া যাবে না, 0 হলে অসংজ্ঞায়িত চলে আসবে, কিন্তু উপরের পার্টটা 1 হলে 0 সেটা সম্ভব, সমস্যা নাই, সেটা আসতে পারে, কিন্তু নিচের পার্টটা 0 হওয়া যাবে না। তো আমাদের সলিউশন হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে 1 সহ। এই জিনিসটাকে আমরা বন্ধনীর মাধ্যমে দেখাই এইভাবে যে 0 যেহেতু বাদ, এই জন্য 0 এর সাথে আমি হচ্ছে থার্ড, আচ্ছা আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, কিন্তু 1 যেহেতু সহ এই জন্য 1 এর সাথে আমি হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ করব। আমাদের যেটাকে বলা হচ্ছে, এটাকে বলা হয় ওপেন ক্লোজ ব্র্যাকেট, বুঝতে পারছো? ওপেন ক্লোজ ব্যবধি, মানে তোমার 0টা হচ্ছে ওপেন আর 1টা হচ্ছে ক্লোজড করা। যদি আমাদের 0টার সাথেও ইকুয়াল থাকতো তখন দুইটাই হচ্ছে আমার থার্ড ব্র্যাকেট থাকতো, ঠিক আছে? 0-এর সাথে ইকুয়াল থাকলে দুইটাই থার্ড ব্র্যাকেট। আই থিঙ্ক তোমরা বুঝছো ব্যাপারটা, যে কেন হচ্ছে আমি 0টা বাদ দিয়ে দিতেছি, কারণ আমাদের এটা নিচে 0 আসলে অসংজ্ঞায়িত হয়, আমরা নিচে কখনোই 0 আসবে না। সো এই ব্যাপারটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে তুমি সলভ করার সময়। আর এই যে অসমতার সলভ করাটা, আই থিঙ্ক তোমরা একটু যদি টাইম নিয়ে দেখো ভিডিওটা পজ করে করে, তাহলে আই থিঙ্ক বুঝতে পারবা যে আমি কি বুঝাইতে চাইতেছি। যে তোমার টার্গেট থাকবে এই জিনিসটাকে এই ফরম্যাটে নিয়ে আসা। এগুলো অনেকগুলো হইতে পারে, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এখানে আরো এক্স মাইনাস সিও থাকতে পারে, এক্স মাইনাস ডিও থাকতে পারে। তোমার টার্গেট হবে এইরকম ফরম্যাটে নিয়ে আসে এ বি সি ডি এগুলাকে ভাগ করা, ভাগ করে তুমি যতগুলা বাউন্ডারি পাবা সেই বাউন্ডারি গুলার যে কোনো একটা, দুইটা, তিনটা অ্যান্সার হইতে পারে। তোমার কাজ হবে সবার ডানেরটা হচ্ছে পজিটিভ, তারপর জাম্প করবা পজিটিভ নেগেটিভ পজিটিভ। তো তোমার যদি লেস দেন থাকে তাহলে নেগেটিভ গুলো অ্যান্সার, আর যদি গ্রেটার দেন থাকে তাহলে হচ্ছে পজিটিভ গুলো অ্যান্সার। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো সবাই। আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো পরের যে ম্যাথটা সেটা হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে একটা ফাংশনারি প্রবলেম। এই দুইটা প্রশ্নই হচ্ছে বলতে পারো সিলেবাসের বাইরে আসছে। আমাদের কি বলছে যে এফএক্স হচ্ছে, দেখো আমাদের বলছে হচ্ছে এফএক্স হচ্ছে √(x-3). এখন বলছে এফ ইনভার্স 2 এটার ভ্যালু কত, ঠিক আছে? এফ ইনভার্স 2। এখন তোমরা যদি কোনো একটা ফাংশন এইরকম হয় এক্স ওয়াই, ঠিক আছে, তাহলে দেখো আমার কাহিনীটা কি, এই এফএক্স মানে যে ওয়াই এটা তো তোমরা জানো তাই না? এটা তোমরা জানো। দেখো আমাদের যখন বলে যে, যদি বলতো যে এফ অফ 2 এটা বের করো, যদি এফ ইনভার্স 2 না বলে যদি বলতো এফ অফ 2 এটা বের করো, তাহলে আমরা কি, তার মানে আমরা বুঝতাম যে এক্স এর ভ্যালু দেয়া আছে, আমরা ওয়াই এর ভ্যালুটা বের করব, তাই না? কিন্তু আমাদের এখন বলছে উল্টাটা, এফ ইনভার্স মানে কি ভাইয়া? এফ ইনভার্স মানে ওয়াই এর ভ্যালু দেয়া থাকবে, তুমি বের করবা এক্স এর ভ্যালু। তাহলে এফ ইনভার্স তার মানে তোমার এইটা 2 দেয়া আছে, তোমাকে বের করতে বলছে এইটা, বুঝতে পারছো? তার মানে আমাদের ওয়াই এর ভ্যালুটা 2, তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে আমাকে বের করতে হবে। তাহলে আমাদের 2 স্কয়ার ইকুয়াল এক্স মাইনাস 3, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে আমাদের, বলো তো ভাইয়া, 4 প্লাস 3 তার মানে হচ্ছে 7, ঠিক আছে? এক্স এর ভ্যালুটা হচ্ছে আমার হবে 7। তা ইনভার্স মানে ওয়াই এর ভ্যালু দেয়া আছে, তোমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। আর ফাংশন অফ 2 মানে এক্স এর ভ্যালু দেয়া আছে, ওয়াই এর ভ্যালু বের করতে হবে, বুঝতে পারছো? তুমি চাইলে এফ ইনভার্স যে ফাংশনটা সেটাও বের করে তারপর সেখানে বসাই দিতে পারতা, বাট সেইটা আমাদের টাইম ওয়েস্ট বলতে পারো, যে এফ ইনভার্স বের করবা তারপর বসাই দিবা। আমরা
ওয়াই এর ভ্যালু ধরে এক্স এর ভ্যালু বের করবো, সেটা হচ্ছে আমাদের হবে অ্যান্সার। আই থিঙ্ক বুঝছো সবাই। এবার আসো আমাদের হচ্ছে অন্তরীকরণ থেকে প্রবলেম। ঠিক আছে, দেখো প্রবলেম গুলা আমি মানে তোমরা আই থিঙ্ক ক্লাসটা যারা একটু মনোযোগ দিয়ে দেখতেছো আই থিঙ্ক বুঝতে পারতেছো যে প্রবলেম গুলা কিন্তু একটা প্যাটার্ন ফলো করে আসতেছে, এবং তুমি যদি কনসেপ্টটা খুব ভালোভাবে জানো তাহলে কিন্তু তোমার আসলে সমস্যা হবে না, তাই না? তুমি যদি কনসেপ্টটা ভালোভাবে জানো। দেখো আমাদের অন্তরীকরণ থেকে এখানে প্রবলেমটা আছে যে এই যে বক্ররেখাটা ঢাল শূন্য হলে এক্স এর মান কত। এই বক্ররেখাটার ঢাল শূন্য হলে মানে কোন কোন জায়গায় ঢাল শূন্য হবে সেটা বলছে আসলে। তো দেখো y ইকুয়াল আমাদের হচ্ছে x প্লাস 1/x। ঢাল ব্যাপারটা আমরা হয়তো জানি যে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আসলে ঢাল বের করা হয়। তো আমরা যদি এই রেখাটার ডিফারেন্সিয়েশনটা বের করি তাহলে dy বাই dx আসছে আমাদের, দেখো x এর ডেরিভেটিভ হচ্ছে 1 আর 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x স্কয়ার। এটা আই থিঙ্ক সবাই জানো। তো দেখো আমাদের বলছে ঢাল শূন্য, তার মানে আসলে এর ডেরিভেটিভটা শূন্য। যদি কখনো কোথাও ঢাল শূন্য বলে তুমি হচ্ছে ডেরিভেটিভটা শূন্য নিবা, তাহলে ডেরিভেটিভটা শূন্য নিলে 1/x স্কয়ার। তারপর তুমি হচ্ছে কাজ করো, তোমার আসতেছে তাহলে 0 ইকুয়াল আসতেছে x স্কয়ার মাইনাস 1, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 1, তার মানে x ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস 1। এই তো এইটুকু কাজ তোমাকে হচ্ছে জাস্ট করতে হবে, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস 1। ওকে, মানে জাস্ট তুমি ডেরিভেটিভটা 0 ধরবা। ঢাল শূন্য যদি কখনো বলে তোমার কাজ হচ্ছে ডেরিভেটিভটা শূন্য ধরা। আসো এবার আমাদের হচ্ছে ইন্টিগ্রেশনের একটা প্রবলেম। ইন্টিগ্রেশনের প্রবলেমটা এইখানে মূলত হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটা আছে কি বলতো, ইন্টিগ্রেশন 1 ই স্কয়ার আমাদের হচ্ছে dx x1 প্লাস ln x। দেখো ম্যাথ দেখে তোমাকে অনেক ভয় লাগতে পারে যে অনেক কঠিন মনে হয় x আবার ln x। ম্যাক্সিমাম ম্যাথ তোমাদের ইন্টিগ্রেশন থেকে যেটা আসে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, সাবস্টিটিউশন মেথড। বুঝতে পারছো? প্রতিস্থাপন পদ্ধতির মেইন নিয়মটা কি, যে তুমি দেখবা যে কোনো একটা ফাংশন থাকবে তার ডেরিভেটিভ থাকবে, কোনো একটা ফাংশন থাকবে তার ডেরিভেটিভ থাকবে। দেখো আমাদের এইখানে ফাংশনটা কি এবং তার ডেরিভেটিভটা কি। দেখো আমাদের এখানে ফাংশনটা আমরা এই যে 1 প্লাস ln x এইটাকে যদি z ধরি, তাহলে দেখো তো এই যে 1 প্লাস ln x এটা এখন যদি তুমি ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ যদি তুমি করো তাহলে দেখো তো কি আসে, 0 প্লাস 1/x না? ঠিক আছে, 0 প্লাস 1/x, আর এখানে আমি dz লিখলাম। তাহলে দেখো তো এই 1 প্লাস ln x এর ডেরিভেটিভটা 1/x, এই 1/x টা দেয়া আছে না 1/x। বুঝতে পারতেছো যে 1 প্লাস ln x এর ডেরিভেটিভ 1/x এটা দেয়া আছে, তাহলে একটা ফাংশন আছে আর তার ডেরিভেটিভ আছে, তাহলে অবশ্যই আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যাব। তাহলে এখন দেখো প্রতিস্থাপন পদ্ধতি যদি কখন এরকম লিমিট থাকে তাহলে কিন্তু লিমিট গুলাকেও চেঞ্জ করতে হবে, লিমিট গুলাকেও চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের কাজ কি, 1 প্লাস ln x কে z ধরছি, তাহলে হচ্ছে আমি এখানে 1 প্লাস ln x এর জায়গায় হচ্ছে আমি z বসাই দিলাম, তাহলে হচ্ছে z স্কয়ার চলে আসলো। এখন এই যে 1/x dx এটার জায়গায় আমি কি বসাই দেবো, dz। এই যে 1/x dx এই পুরাটার জায়গায় হচ্ছে আমি dz বসাই দিলাম। ঠিক আছে, এখন আমার কি বাকি থাকতেছে, দেখো তুমি যে জেড করে ফেলছো এগুলাকে, অবশ্যই অবশ্যই তোমাকে লিমিট গুলাও হচ্ছে জেড এর ভ্যালু দিতে হবে। এগুলা তো এক্স এর ভ্যালু ছিল, 1 আর ই স্কয়ার ছিল এক্স এর ভ্যালু, তাহলে আমরা এখন এক্স এর ভ্যালু একবার হচ্ছে ই স্কয়ার এইটা বসাই আমরা জেড এর ভ্যালু বের করব। তাহলে 1 প্লাস ln ই স্কয়ার, তাহলে তোমরা হয়তো জানো যে 2টা সামনে আসে আর ln ই মানে আসলে 1, তার মানে জেড এর ভ্যালু একবার 3 আসতেছে। আর x এর ভ্যালু যদি হচ্ছে আমরা 1 বসাই তাহলে z এর ভ্যালু দেখো ln 1 তার মানে কিন্তু 0, ln 1 মানে কিন্তু 0, তাহলে z এর ভ্যালু আসতেছে 1। তাহলে আমরা এখানে 1 এর জন্য আসতেছে হচ্ছে 1 আর তোমার ই স্কয়ারের জন্য আসতেছে 3, তাহলে 1 থেকে 3। এখন তুমি ম্যাথ করো, তোমার 1/z স্কয়ার dz, এই আমরা জানি হয়তো ফর্মুলা যে ইন্টিগ্রেশন 1/x স্কয়ার dx, এটার ফর্মুলা হচ্ছে -1/x, এটা হচ্ছে ফর্মুলা -1/x প্লাস c। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে -1/z, আর আমরা লিমিটটা এখানে দিয়ে দেই 1 আর হচ্ছে 3। তাহলে তুমি হচ্ছে একবার 3 বসাও মাইনাস, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে 1 বসাও, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে আসলে
2/3। ঠিক আছে, 1 - 1/3 তার মানে হচ্ছে 2/3। আই থিঙ্ক বুঝছো সবাই যে জাস্ট প্রতিস্থাপন পদ্ধতিটা তুমি যদি একটু ভালোভাবে মনে রাখো। আর রাজশাহী ইউনিভার্সিটি বা চিটাগাং ইউনিভার্সিটি তো এই সেম প্রবলেমে আসছিল। আই থিঙ্ক তোমরা করতে পারো আমার সাথে, আমার জাস্ট মনে পড়তেছে না একেবারে এক্সাক্ট কোনটা। সো প্রতিস্থাপন পদ্ধতি তুমি দেখবা যে ফাংশন আছে কিনা, তার ডেরিভেটিভ আছে কিনা, তাহলেই আই থিঙ্ক করে ফেলতে পারবা। ওকে, এই প্রবলেমটা অনেক বেশি জোস লাগছে আমাকে। এই টাইপের প্রবলেম একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতেও আসছিল 21-22 সেশনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল এই সেম টাইপ অফ প্রবলেম। দেখো তোমাকে দেখে মনে হবে যে এখানে মডুলাস অফ এক্স আছে অনেক কাহিনী মনে হয়, কিন্তু আসলে কাহিনী এখানে বেশি কিছু নাই। তোমার আছে হচ্ছে -3 থেকে -2, এই জিনিসটা দেখাটা ইম্পর্টেন্ট। লিমিটটা দেওয়া আছে -3 থেকে -2, তার মানে এই -3 থেকে -2 এগুলো কিন্তু সব কিন্তু নেগেটিভ। এই কোনো একটা সংখ্যা যদি -3 থেকে -2 থাকে, এটা অবশ্যই একটা নেগেটিভ, এটা অবশ্যই হচ্ছে নেগেটিভ সংখ্যা। নেগেটিভ সংখ্যা কিন্তু এটা নেগেটিভ সংখ্যা। তো আসো আমরা তাহলে এক্স প্লাস মডুলাস অফ এক্স, এক্স প্লাস মডুলাস অফ এক্স, এটার ইন্টিগ্রেশন করতে বলছো। তো তুমি কোনো কিছু দেখা বাদ দিয়ে একবারে ইন্টিগ্রেশন করা শুরু করলা, ঠিক আছে? কিন্তু আমি বলবো যে তুমি হচ্ছে একটু আগে ভালোভাবে দেখো, এখানে যে মডুলাস অফ এক্স আছে, এই মডুলাস অফ এক্স জিনিসটা থেকে আমরা জানি যে দুইটা জিনিস আসতে পারে। একটা হচ্ছে এক্স আসতে পারে, আর একটা আসতে পারে -x। ঠিক আছে, এক্স কখন আসবে? যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয় তাহলে এক্স আসবে, আর লেস দেন 0 হলে -x আসবে। এখন আমাদের এই কেসটাতে কি হবে এটা একটু মনে রাখবো। মডুলাস অফ এক্স থেকে এক্স আসে অথবা -x আসে। -x কখন আসে? তুমি তো মডুলাস অফ এক্স ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবা না, এটাকে তোমাকে আজকে এক্স বা -x বের করে আনতে হবে, তারপর ইন্টিগ্রেশনটা করতে হবে। তো তুমি কোনটা বের করবা, এটা কিভাবে তুমি বুঝবা? এটা আসলে আমরা বুঝি যে এক্স এর ভ্যালুটা পজিটিভ নাকি নেগেটিভ। এক্স এর ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে এক্স বের করে আনবা, আর এক্স এর ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে -x বের করে আনবা। তাহলে দেখো তো আমাদের যে লিমিটটা দেয়া আছে -3 থেকে -2, এই জিনিসটা কি নেগেটিভ না? তাহলে তুমি বের করে আনবা -x। বুঝতে পারছো? তাহলে দেখো তুমি যদি এখন -x বের করে আনো, তাহলে কিন্তু তোমার জিনিসটা হচ্ছে 0 চলে আসে, জিনিসটা হচ্ছে তোমার 0 চলে আসে। তো 0 চলে আসলে আর তোমাকে কিছু করতে হবে বলো? 0 তো হচ্ছে ইন্টিগ্রেশন বা যাই করো তুমি ফাইনালি 0 চলে আসবে। বুঝতে পারছো? সো এখানে লিমিটটা যদি -3 থেকে 2 না থেকে -3 থেকে 10 থাকতো, বা তোমার দুইটা পজিটিভ থাকতো, ধরো যে এরকম যদি থাকতো 1 থেকে 10, তাহলে কিন্তু তুমি তখন হচ্ছে শুধু এক্স বের করে আনতা। 1 থেকে 10 থাকলে মানে পজিটিভ, তখন তুমি এক্স বের করে আনলে 2x করে তারপর সেটার ইন্টিগ্রেশন করে দেন ভ্যালু বসাই দিতা। বুঝতে পারছো? কিন্তু তোমাকে জাস্ট ট্রিক খাটাইছে। এখন তুমি এটা যদি একবার এক্স বের করো, একবার -x বের করে টোরে যদি ম্যাথ করো, তাহলে তোমার অনেক টাইম লাগবে, আবার তুমি অ্যান্সারও পাবা না। তো ট্রিক্সটা মনে রাখতে হবে যে আমার -x চলে আসবে, কাটা যাবে, 0 চলে আসবে, সো অ্যান্সার হচ্ছে আমার 0। ওকে, আমি আর এটাতে খুব বেশি ডিটেলসে গেলাম না। এখন আমাদের হচ্ছে নেক্সট প্রশ্নটাতে আসো। আমাদের এখানে কি আছে দেখো, বলছে যে জেড স্কোয়ার ইকুয়াল 5 + 12i হলে জেড এর মান কত? দেখো আমরা এই জেড এর মানটা আসলে কি, যে তোমার হচ্ছে এই সংখ্যাটার আসলে বলতে পারো বর্গমূল। ঠিক আছে, খুব বেশি কাহিনী নাই, আমরা জাস্ট বলবো যে জেড এর মানটা আসলে এর বর্গমূলটা। তাহলে কোন একটা জটিল সংখ্যার বর্গমূল বের করার আমরা ফর্মুলা শিখছিলাম না? আমাদের মনে আছে যে a + ib যদি একটা জটিল সংখ্যা হয় তাহলে এর বর্গমূল বের করা আমরা শিখছিলাম 1/√2, প্লাস মাইনাস থাকে, প্লাস মাইনাস 1/√2 √r + a প্লাস i √r - a। আমাদের মনে আছে এই আরটা হচ্ছে ওদের মডুলাস, আরটা হচ্ছে মডুলাস, আরটা হচ্ছে মডুলাস। সো আমরা জাস্ট এই ফর্মুলা দিয়ে করব, আশা করি হচ্ছে ফর্মুলা দিয়ে করলেই ম্যাথ হয়ে যাবে। সো দেখো আমাদের ফর্মুলা দিয়ে করি, এখানে আমরা আর এর ভ্যালুটা বের করি। আর এর ভ্যালু হচ্ছে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। তোমরা জানো যে 5 স্কয়ার 12 স্কয়ার 25, আর হচ্ছে 144 169, যার মানে 13 আসে, এটা একেবারে সবার জানা। তাহলে 13 আসছে আর এর ভ্যালু, আর এর ভ্যালুটা আমাদের কত? 5, তাই না? এর ভ্যালুটা 5। সো আমরা যদি এই ফর্মুলাটা দিয়েই করি তাহলে 1/√2 √r + a, তার মানে হচ্ছে আমাদের 13 + 5,
আর প্লাস এ 13 প্লাস 5 প্লাস আই রুট ওভার 13 মাইনাস, এই তো দেখো আমাদের এখানে যদি প্লাস না থেকে মাইনাস থাকতো তাহলে এই ফর্মুলাতেও মাইনাস হইতো। তাহলে এখন একটু ক্যালকুলেশন করো, তাহলে আই থিঙ্ক হয়ে যাবে। তাহলে 13 প্লাস 5 তার মানে হচ্ছে আমাদের 18 রুট ওভার 18 প্লাস আমাদের এখানে আসতেছে 13 মাইনাস 5 তার মানে আই 13 মাইনাস 5 কত বলো তো, তার মানে তোমার হচ্ছে 8। ঠিক আছে, তাহলে আমাদের 18 কে আমরা কি করতে পারি বলো তো, 9 দুগুণা 18, 9 দুগুণা 18, তাহলে 18 কে কিন্তু আমি লিখতে পারি √2 ইন্টু 3, তাই না? 9 এর হচ্ছে বর্গমূল 3 হবে, তাহলে 3√2। আর এইখানে আমাদের 8 কে 4 দুগুণা 8, তার মানে আমরা লিখতে পারি i ইন্টু 4 দুগুণা হচ্ছে 8, তার মানে হচ্ছে 2√2। ঠিক আছে, এখন এই যে √2টা দিয়ে তুমি যদি এই √2 গুলোকে কাটাকাটি করে দাও, তাহলে আলটিমেটলি তোমার অ্যান্সারটা দেখবা যাচ্ছে চলে আসবে। তাহলে আছে আমাদের আসতেছে প্লাস মাইনাস √2 দিয়ে কাটো, তাহলে 3 প্লাস 2i, প্লাস মাইনাস 3 প্লাস 2i। ওকে, আমাদের এই যে প্রথম যে অ্যান্সারটা, জাস্ট তুমি ফর্মুলা বসাও, রুট ওভার আর প্লাস এর রুট ওভার আর মাইনাস এ, আরটা হচ্ছে মডুলাস, তো তুমি হচ্ছে মডুলাসটা বের করে ফেলো, দেন বসা দাও, অ্যান্সার চলে আসবে। প্লাস থাকলে প্লাস দিবা, মাইনাস থাকলে মাইনাস দিবা। আই থিঙ্ক বুঝছো সবাই, খুব বেশি সমস্যা হওয়ার কথা না। সমীকরণের মূলদ্বয় সমান হলে সঠিক, মূলদ্বয় সমান হলে কোনটা আর কি সঠিক হবে, নিচের কোনটা সঠিক হবে। তো আমাদের কাজ হচ্ছে সমীকরণের মূলদ্বয়কে সমান ধরে নেব। তো আমরা জানি এই যে এইরকম একটা সমীকরণ তোমাদের কি মনে আছে, x² প্লাস bx প্লাস c, এর যদি মূলগুলা সমান হয়, মূলদ্বয় সমান হয়, তাহলে আমরা শিখতাম যে হচ্ছে b² মাইনাস 4ac, মানে এর যে নিশ্চয়ক সেটা হচ্ছে আমরা 0 ধরতাম, তাই না? নিশ্চয়কটাকে 0 ধরতাম। সো আমাদের ইকুয়েশনটা আগে এইরকম নিয়ে আসতে হবে, তারপর হচ্ছে আমরা নিশ্চয়কটা 0 ধরবো। সো আমরা দেখি আমাদের ইকুয়েশনটা হচ্ছে 1/x প্লাস a, 1/x প্লাস a মাইনাস bx ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা x দিয়ে গুণ করে দেই, তাহলে 1 প্লাস x মাইনাস bx² ইকুয়াল টু 0। আমরা হচ্ছে x দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমাদের মাইনাস দিয়ে গুণ করলে হচ্ছে bx² মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখন আমরা যদি এই নিশ্চয়কটা বের করি, এই নিশ্চয়কটা হচ্ছে আমরা যদি বের করি যে b² মাইনাস 4ac যেটা বললাম, তাহলে এর bটা কিন্তু এই যে x এর সহগ, সেটা হচ্ছে মাইনাস a, তাহলে মাইনাস a² মাইনাস 4a, এটার ভ্যালু কিন্তু b, c এর ভ্যালু হচ্ছে -1। ঠিক আছে, এই যে b² মাইনাস 4ac এটা বের করতেছি, নিশ্চয়কটা বের করতেছি। ঠিক আছে, নিশ্চয়কটা বের করতেছি, নিশ্চয়ক দেখো পেঁচাইও না, এই যে নিশ্চয়কটা বের করতেছি, তাহলে হচ্ছে আমাদের আসছে a² মাইনাস মাইনাস প্লাস a² প্লাস 4b। এই নিশ্চয়কটা আমাদের কি 0 না, নিশ্চয়কটা 0 ধরতে হবে, তাহলে এই মূলগুলা কিন্তু সমান হয়। তাহলে আমাদের আসছে a² প্লাস 4b, এই জিনিসটা হচ্ছে 0 হইতে হবে, a² প্লাস 4b এই জিনিসটা হচ্ছে 0 হইতে হবে। মূলগুলা সমান হওয়ার শর্তই হচ্ছে, বা রাশিটা পূর্ণবর্গ হওয়ার শর্তই হচ্ছে নিশ্চয়কটা 0, এই জিনিসটা মনে রাখো। ঠিক আছে, আই থিঙ্ক সবাই মনে রাখছো অলরেডি। তো আমরা এইটাকে মেইন সমীকরণের মতো করে আনবো, আনার পর নিশ্চয়কটা 0 ধরবো, তাহলে আমাদের প্রুফ চলে আসবে। ওকে, দেখো একটা আমাদের দ্বিঘাত সমীকরণ দেয়া আছে, বহুপদী থেকে দেখছো কতগুলো প্রশ্ন আসছে। একটা আমাদের দ্বিঘাত সমীকরণ দেয়া আছে, কি বলছে যে আমাদের বলছে যে সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে p² প্লাস 4q², এটার মান কত হবে। তাহলে দেখি আমাদের এই সমীকরণটা, আমরা দ্বিঘাত সমীকরণটা আগে লিখি ভাইয়া। তাহলে x² প্লাস px, x² প্লাস px প্লাস q ইকুয়াল টু হচ্ছে 0, এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এর মূলগুলো যদি হচ্ছে আমি আলফা বিটা ধরি, তাহলে দ্বিঘাত সমীকরণ মানেই তোমরা ডাইরেক্ট এই শর্তগুলো লিখে ফেলবা, আলফা প্লাস বিটা মানে হচ্ছে -b/a, তার মানে দেখো বিটা হচ্ছে আমাদের কত, p না, x এর সহগ, তাহলে হচ্ছে p, আর এ তো হচ্ছে 1, তার মানে এটা আসবে -p। ঠিক আছে, আর আলফা ইন্টু বিটা
গুণফলটা আমাদের হবে কি সি বাই এ, তাহলে সি বাই এ, সিটা হচ্ছে আমাদের কি কিউ, কিউ। তাহলে আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা। এখন আসো আমাদের প্রশ্নে, এই দুটা লাগবেই, তুমি জানো এই দুটা লাগবে। বলছে পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার এর মান, আর বলছে কি মূলদ্বয়ের পার্থক্য 1। ওকে ফাইন, দেখো তো ভাইয়া মূলদ্বয়ের পার্থক্য 1, তাহলে আলফা মাইনাস বিটা এটার ভ্যালু কত 1। এখন আমার দেয়া আছে আলফা প্লাস বিটা এর ভ্যালু, তাহলে আলফা মাইনাস বিটাকে আমি আসলে কি লিখতে পারি বলো তো? আলফা মাইনাস বিটা এটার স্কোয়ার যদি আমি করি তাহলে হচ্ছে 1। আলফা মাইনাস বিটা এর স্কোয়ার মানে কি বলতো? আলফা প্লাস বিটা এর স্কোয়ার মাইনাস 4ab বা 4 আলফা বিটা, তাই না? এখন আসলে আলফা প্লাস বিটা এর স্কোয়ার, তার মানে হচ্ছে পি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস আলফা বিটার মানে হচ্ছে কে, তার মানে পি স্কোয়ার মাইনাস 4k ইকুয়ালস টু 1। এটা আমাদের একটা পাইলাম আমরা। তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস 4k, এটা আমি পাইলাম, পি স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস 4k, ঠিক আছে। এখন আমাদের কার ভ্যালু বের করতে বলছে ভাইয়া সেটা দেখি। আমাদের বলছে, তাহলে আমাদের এখানে কি আছে, আমাদের বলছে যে পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার। তাহলে দেখো তো পি স্কোয়ারের ভ্যালুটা আমরা এই যখনই এটা ধরলাম কন্ডিশনটা, পি স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 1 প্লাস 4k, তাহলে পি স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে আমি 1 প্লাস 4k দিলাম, আর এখানে হচ্ছে 4q স্কোয়ার। তাহলে দেখো তো এখানে এখন আমাদের এই a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা মিলে গেল না? এই যে a স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু 2q ইন্টু 1 আর 2q এর স্কোয়ার, তাহলে আমাদের এইটা বলো তো 1 প্লাস 2q, এটার স্কোয়ার না, 1 প্লাস 2q এর স্কোয়ার, বুঝতে পারছো? এই পি স্কোয়ারের ভ্যালুটা জাস্ট আমি বসাই দিছি, তাহলেই 1 প্লাস 2q এর স্কোয়ার হচ্ছে আমার চলে আসলো। এই যে আমাদের এইটাই হচ্ছে অপশনে দেয়া আছে, 1 প্লাস 2q এর স্কোয়ার। ওকে ভাইয়া, দেখো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। আমাদের বলা আছে এই যে একই টাইপের ম্যাথ বলতে পারো, আমাদের আলফা প্লাস বিটাটা লাগবে আর আলফা ইন্টু বিটাটা লাগবে। তো ম্যাথ কিন্তু অনেক ইজি, তুমি যদি হচ্ছে ভয় না পাও, ভয় পাইলে কিন্তু হচ্ছে অনেক কঠিন লাগবে তোমার কাছে, বাট ম্যাথ গুলো কিন্তু আলটিমেটলি বলতে পারো যে আমাদের আলফা কিউব প্লাস বিটা কিউব এটার ভ্যালু বের করতে বলছে। বলো তো এই যে আলফা কিউব প্লাস বিটা কিউব, তোমরা তো জানো এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা জানো, এ কিউব প্লাস বি কিউব মানে কি? এ প্লাস বি কিউব মাইনাস 3ab এ প্লাস বি, এ প্লাস বি কিউব মাইনাস 3ab এ প্লাস বি। তাহলে আমরা যদি এটার ভ্যালু বের করতে চাই, আমাদের এ প্লাস আলফা প্লাস বিটা লাগবে আর আলফা ইন্টু বিটা লাগবে। তো দেখো আমাদের দ্বিঘাত সমীকরণ দেয়া থাকা মানেই, দ্বিঘাত সমীকরণ দেয়া থাকা মানেই আমি আসলে আলফা প্লাস বিটা জানি, এর মূল আলফা বিটা হলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, বি এর ভ্যালু -1, তাহলে আসবে 1, আর আলফা ইন্টু বিটা এটা হচ্ছে সি বাই এ, সি এর ভ্যালু কি 1/1, হচ্ছে এটা 1। তাহলে আলফা ইন্টু বিটা 1, আলফা আলফা প্লাস বিটা 1, তাহলে 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 1, তাহলে 1 মাইনাস 3 দ্যাট মিনস -2। বুঝতে পারছো? খুব বেশি কিন্তু কঠিন লাগার কথা না, জাস্ট তুমি আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা আর হচ্ছে আলফা ইন্টু বিটাটা বের করে নিবা, দেন তোমার ফর্মুলাতে বসালেই কিন্তু হচ্ছে ম্যাথ চলে আসলো। হ্যাঁ দেখো আমরা একেবারেই ক্লাসের শেষের দিকে চলে আসছি, আমাদের 19 নম্বর প্রবলেম চলে আসছে। বলছে যে এই সমীকরণটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে উপবৃত্ত, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। সো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কিভাবে বের করে ভাইয়া? উৎকেন্দ্রিকতার ফর্মুলা আমি সাধারণত এটা মনে রাখতাম যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, এটা আমি মনে রাখতাম, ঠিক আছে। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা মানে বড়টা থেকে ছোটটা মাইনাস করে বড়টা দিয়ে ভাগ। তাহলে দেখো a স্কয়ারটা কি আমরা জানি না যে a এর নিচে a স্কয়ার থাকে আর এর নিচে b স্কয়ার থাকে, তাহলে a স্কয়ারটা হচ্ছে আমার 25, b স্কয়ারটা 9 ডিভাইডেড বাই 25, তাহলে 25 মাইনাস 9 16, 16 রুট করলে 4 আর নিচে 25 এর রুট করলে 5। আই থিংক সবাই পারবা উৎকেন্দ্রিকতা, অথবা তোমরা আবার এইটা মনে রাখো, সো তোমাদের ইচ্ছা আসলে রাখতে পারো, তোমরা এইটা মনে রাখো বি স্কয়ার বাই এ স্কয়ার, তো বি স্কয়ার 9 বসাই দিবা, এ স্কয়ার 25 বসাই দিবা, অ্যানসার চলে আসবে তোমার হচ্ছে 4/5, ঠিক আছে।
উৎকেন্দ্রিকতা অনেক আসে ঢাকা ইউনিভার্সিটিতে, উৎকেন্দ্রিকতা থেকে এতবার আসছে তুমি কল্পনাও করতে পারবা না, বুঝতে পারছো, অনেক আসছে উৎকেন্দ্রিকতা থেকে। আচ্ছা, পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ দেখো, পরাবৃত্ত নিয়ামকের সমীকরণ বের করার আমি যদি তোমাদের টেকনিকের কথা বলি, পরাবৃত্ত মানে ইকুয়েশন হইতে পারে দুই রকমের। একটা হইতে পারে ইকুয়েশন হচ্ছে এরকম, আর একটা হইতে পারে এইরকম। মানে তোমার আর কি মনে মনে তুমি যেটা ভাববা যে হয় এই ইকুয়েশন অথবা এইটা কোনটা। দেখো এইটা হচ্ছে অক্ষরেখা ওয়াই অক্ষ, তো যেইটা অক্ষরেখা হবে ওইটা হচ্ছে তোমার একঘাত হবে, ঠিক আছে, ওইটার হচ্ছে একঘাত হবে, ঠিক আছে। তাহলে তোমার এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4ay, এটা আমাদের অক্ষরেখা, এটা হচ্ছে ওয়াই অক্ষ অক্ষরেখা, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4ax, এটা হচ্ছে এক্স অক্ষ অক্ষরেখা। যার একঘাত থাকবে সেটা অক্ষরেখা, ঠিক আছে, যার একঘাত সেটি অক্ষরেখা, সেটি অক্ষরেখা, ঠিক আছে। এইটা একটু মনে রাখবে। দেখো এখানে ওয়াই এর একঘাত তাহলে ওয়াই অক্ষরেখা, আর এখানে এক্স এর একঘাত। আমাদের যে গ্রাফটা, মানে আমাদের যে পরাবৃত্তটা, দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার ইজ ইকাল টু আমরা বলতে পারি যে -12y। দেখো তো আমাদের অক্ষরেখাটা কি অবশ্যই ওয়াই অক্ষ না, তো আমাদের অক্ষরেখাটা হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ যদি অক্ষরেখা হয় তাহলে নিয়ামক রেখাটা আমরা ধরে নিই যে এই বরাবর নিয়ামক রেখা আছে, ঠিক আছে, এই বরাবর নিয়ামক রেখা আছে। তাহলে এই যে নিয়ামক রেখাটা, এই নিয়ামক রেখাটা আমরা ডিরেক্ট মুখস্থ রাখি যে নিচে থাকতেছে, তাহলে আমরা বলবো যে নিয়ামক রেখা হচ্ছে y is equals to -a, নিয়ামক রেখাটা হচ্ছে y equals to -a। তো তোমার দেখো এখানে একবারে আদর্শের সাথে মিলে গেছে, সো এইটাতে খুব বেশি প্যারা নাই। তো আমরা a এর ভ্যালুটা এখান থেকে বের করব। আমরা a এর ভ্যালুটা কিভাবে বের করি বলো তো, এখানে 4ay এর সাথে 4 এর সাথে, তার মানে 4a equals to -12, তাহলে a equals to হচ্ছে আমাদের কত, -3। তাহলে আমরা এখানে a এর ভ্যালুটা জাস্ট -3 বসায় দেব, তাহলে আমাদের y equals to 3। এইটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ, বুঝতে পারছো, এটাই হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ হবে। সো তুমি আই থিঙ্ক এইভাবে মনে রাখলেই পারবা। আর এটার ক্ষেত্রে নিয়ামক রেখা হবে x equals to -a। সো তোমার যদি আদর্শের সাথে মিলে যায় সো ডিরেক্ট, আর যদি আদর্শের সাথে মিলে না যায়, তোমার সাপোজ যদি এরকম থাকতো যে x - 2 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 12y এরকম থাকতো, তাহলে তুমি আচ্ছা আর y - 3, তাহলে তুমি y এর জায়গায় আসলে y - 3 লিখতা, আর a এর ভ্যালু বের করে আবার বসাই দিতা, তখনও তোমার ইকুয়েশন আসতো, বুঝতে পারছো। জাস্ট তোমাদের এমসিকিউর ক্ষেত্রে এরকম সিম্পলি থাকবে, সো তুমি এইভাবে সিম্পল ভাবেই করবা। আলাদাভাবে তুমি যদি এখানে শীর্ষ বের করো, তারপর যদি এই পয়েন্টটা এর ভ্যালু বের করে, এই পয়েন্টটা বের করে নিয়ামক রেখা বের করো, তখনও হবে, ঠিক আছে। তোমার যেই প্রসেসটা ইম্পর্টেন্ট লাগে, মানে তোমার মনে থাকে বেশি বেশি, সেটাই তুমি ইউজ করতে পারো, খুব বেশি প্রবলেম হয় না এটা। এখন আসো যে পরাবৃত্তের একটা প্রবলেম বলছে যে y স্কয়ার ইকুয়াল 4px, পরাবৃত্তটি 3, -2 বিন্দু দিয়ে অতিক্রম করলে উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। পরাবৃত্তের একটা উপকেন্দ্রের স্থানাঙ্ক চাইতেছে। তো আমরা বুঝতেছি যে পরাবৃত্তটা আসলে কোনটা পরাবৃত্ত বলতো, এক্সটা অক্ষরেখা না, এক্সটা অক্ষরেখা, কারণ এক্সটা একঘাত আছে, পরাবৃত্তটা হচ্ছে আমাদের এইটা। এর উপকেন্দ্র হচ্ছে a,0, এর উপকেন্দ্র হচ্ছে a,0। ওকে, তাহলে আমাদের এর ভ্যালুটা লাগবে। তাহলে দেখো এর ভ্যালুটা আমরা কিভাবে পাইতে পারি, দেখো তো বলছে পরাবৃত্তটা এত বিন্দু দিয়ে যায়, এই যে এত বিন্দু দিয়ে যায়, যদি কখনো এগুলো বলা থাকে তাহলে অবশ্যই বিন্দুটা সিদ্ধ করে দেয়া যাবে। তাহলে আমরা হচ্ছে বিন্দুটা সিদ্ধ করে দেই। তাহলে y এর ভ্যালু হচ্ছে -2, 4p, x এর ভ্যালু হচ্ছে 3, তাহলে আমাদের আসতেছে 4 = 4p × 3, তাহলে p আসতেছে 1/3। তাহলে দেখো তার মানে আমাদের ইকুয়েশনটা হচ্ছে y স্কয়ার = 1/3 যদি বসাই তাহলে 4/3 × x, তাহলে এইটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে আমাদের উপকেন্দ্র কি হবে, একেবারে দেখো এটা আমাদের আদর্শের সাথেই মিলে যাইতেছে, তো এখানে খুব বেশি প্যারা নাই, ডাইরেক্ট a বের করে a,0 বসাই দিলে তোমার হবে। তাহলে আদর্শের সাথে মিলে গেছে, তাহলে আমরা এর ভ্যালুটা বের করি, তাহলে 4a = 4/3,
তার মানে এর ভ্যালু হচ্ছে 1/3। তাহলে এর ভ্যালু যদি হচ্ছে 1/3 হয় তাহলে আমাদের উপকেন্দ্র কি হবে? আমাদের উপকেন্দ্র কি হবে? উপকেন্দ্র হচ্ছে 1/3,0, 1/3,0। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো ভাই আপনার তো এইভাবে আপনি ডিরেক্ট a,0 বলে দিতেছেন, দিয়ে ম্যাথ করতেছেন, কিন্তু যদি আদর্শটা না হয়, দেখো আদর্শটা যদি না হয় তখন আসলে তুমি কি করবা সেটাও একটু বলে দিই। তোমার আদর্শটা না হয় যদি ফরম্যাটটা তোমার লাস্টে এরকম আসতো, ধরো যে y-1² ইকুয়াল 4x-2, যদি এরকম আসতো, এটা তো আদর্শ না, সরি আদর্শ কিন্তু শীর্ষটা হচ্ছে 0, 0 না। তাহলে দেখো তুমি এখানে কি করতে, তুমি এইখানেও উপকেন্দ্র ঠিকই তুমি বলবা হচ্ছে a,0, কিন্তু এখানে এক্সটা হবে x-2 আর ওয়াইটা হবে y-1, এইটা ইকুয়াল তুমি a,0 ধরবা। ধরার পর এই যে 1/3,0 বা 1,0 আসুক, তারপর তুমি আবার x এর সাথে 2 যোগ করে দিবা আর y এর সাথে 1 যোগ করে দিয়ে অ্যান্সারটা বলবা। বুঝতে পারছো? তাহলে তোমার, আর যদি এইরকম একবার সিম্পল আসে তাহলে তো তোমার কোনো প্যারাই নেই। আচ্ছা, বলছে যে সমীকরণটা কি নির্দেশ করে, দেখো এটা কোনিক্স থেকে প্রশ্ন আসছে যে আমাদের দেখো y ইকুয়াল 1/x, তার মানে xy ইকুয়ালস টু হচ্ছে আমাদের কি বলতো 1, xy ইকুয়ালস টু 1। এখন আমি তোমাদের হচ্ছে কয়েকটা জিনিস বলে দেই, যে এই কয়েকটা জিনিস একটু মনে রাখবা। দেখো x² মাইনাস y² ইকুয়াল, এখানে যাই থাক c² মানে কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট, আর তোমার xy ইকুয়ালস টু c, এই দুইটা ইকুয়েশন মনে রাখবা যে এইগুলা অলওয়েজ হচ্ছে অধিবৃত্ত, অধিবৃত্ত। ঠিক আছে, আর যদি কখনো x² মাইনাস y² ইকুয়ালস টু 0 আর xy ইকুয়ালস টু 0 এই টাইপের ইকুয়েশন থাকে, তাহলে এগুলা হচ্ছে জোড়া সরলরেখা, জোড়া সরলরেখা। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবা, x² মাইনাস y² ইকুয়াল c² আর xy ইকুয়ালস টু c, x² মাইনাস y² 0, xy ইকুয়ালস টু 0, এগুলো হচ্ছে জোড়া সরলরেখা, এগুলো হচ্ছে অধিবৃত্ত। ঠিক আছে, সো আমাদের এইটা অধিবৃত্ত হবে। বাট তোমরা যদি এখন চাও যে ভাই এটা কিভাবে কেন অধিবৃত্ত হবে, তাহলে আমি একটু দেখাই দিতে পারি। যে আমরা জানি যে মেইন যে কনিক্স, আমাদের সেই মেইন কনিক্সটার কথা যদি চিন্তা করো, আমাদের ax² প্লাস by² প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, আমাদের যে মেইন কনিক্স, এই কনিক্সটার ইকুয়েশন আমরা জানি যে h² মাইনাস ab, এই ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে হচ্ছে অধিবৃত্ত হয়, এটা হচ্ছে অধিবৃত্ত হয় গ্রেটার দেন 0। তাহলে দেখো আমাদের h এর এই ভ্যালুটা আসলে কত, h মানে হচ্ছে xy এর সহগকে 2 দিয়ে ভাগ, তাহলে আমাদের এইটার ক্ষেত্রে কিন্তু h এর ভ্যালুটা হচ্ছে হাফ, xy এর সহগকে 2 দিয়ে ভাগ দাও তাহলে হচ্ছে হাফ। আর a আর b কিন্তু আমার 0, কারণ x² y² নাই, তাহলে h² মাইনাস 0 ইন্টু 0, তার মানে হাফ স্কোয়ার মাইনাস 0, তাহলে 1/4, এটা কিন্তু আমার গ্রেটার দেন 0, 1/4 কিন্তু গ্রেটার দেন 0, এই জন্য হচ্ছে আমাদের এটা আসছে অধিবৃত্ত। বুঝতে পারছো? সো তুমি এইভাবে মনে রাখতে পারো, বাট আমি বললাম যে এই চারটা ইকুয়েশন একটু মনে রাখে, এগুলো বারবার দেয়, সো তোমাকে সবসময় আর কি করতে হবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে তুমি পরীক্ষার হলে একটু টাইম পাবা। আসো আমাদের 23 নম্বর প্রশ্নে চলে যাই। আমাদের বলছে যে cos π/2 প্লাস cos ইনভার্স x এর মান কত। দেখো তুমি কিছুই না, তুমি হচ্ছে cos π/2 প্লাস cos ইনভার্স x, বলো তো cos π/2, তার মানে এটা কি দ্বিতীয় চতুর্ভাগ না? দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে তোমাদের কিন্তু cos এর ক্ষেত্রে নেগেটিভ আসে, আর π/2 এর বিজোড় গুণিতক, তার মানে cos চেঞ্জ হয় কি হবে, সাইন হবে। ঠিক আছে, সাইন হবে, আর এই কোণটা চলে আসে। ঠিক আছে, তোমাকে এটা কঠিন ভাবার দরকার নেই, তুমি জাস্ট এটাকে একটা কোণ ভাবো, ধরো যে cos 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে তুমি কি লিখবা, মাইনাস সাইন থিটা লিখবা না, মাইনাস সাইন থিটাটা লিখছি আমি। সো এখন আসো আমি যদি এটা ক্যালকুলেট করতে চাই, cos ইনভার্স x কে আমি sin ইনভার্স x করার ট্রাই করব। তাহলে cos ইনভার্স x তার মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে 1, তাই না, x/1,
তাহলে আমাদের হচ্ছে এটা আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে আমাদের আসতেছে মাইনাস সাইন, আর এইখানে আসতেছে আমাদের, তাহলে লম্ব বাই অতিভুজ এখন সাইনে নিয়ে যাও, তাহলে এটা হচ্ছে সাইন ইনভার্স, লম্বটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1। এখন তুমি সাইন আর সাইন ইনভার্স কাটো, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আই থিঙ্ক বুঝছো সবাই যে আমি আসলে এখানে কি কি করলাম। আমাদের মেইন কাহিনী হচ্ছে cos পাই বাই 2 প্লাস থেটা, তার মানে মাইনাস সাইন থেটা হবে, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে মাইনাস সাইন থেটা লিখলাম। এখন cos ইনভার্স কে যদি সাইন ইনভার্স করতে পারি, সাইন ইনভার্স কিভাবে করবো, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি x অতিভুজ 1, ভূমি বাই অতিভুজ, তারপর হচ্ছে আমি লম্বটা বের করে ফেললাম, তাহলে সাইন ইনভার্স করলাম, দেন সাইন আর সাইন ইনভার্স কেটে গিয়ে আমার এটা চলে আসলো। আচ্ছা, এবার আমাদের হচ্ছে 24 নম্বর প্রশ্ন। দেখো 24 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের tan সাইন ইনভার্স আছে, আর এখানে cos সাইন cos ইনভার্স আছে, ঠিক আছে? তো প্যারা না, আমরা বিপরীত ত্রিকোণমিতি এই টাইপের ম্যাথ করছি, তোমরা করে করে থাকবা। দেখো tan আমাদের আছে হচ্ছে সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ইকুয়াল আমাদের আছে সাইন cos ইনভার্স 1 বাই রুট 5, ঠিক আছে? দেখো তো আমরা কি করব, এই সাইন ইনভার্সটাকে ট্যান ইনভার্সে নিয়ে যাব। তাহলে সাইন ইনভার্সটাকে ট্যান ইনভার্সে আমি কিভাবে নিয়ে যাব, আমি হচ্ছে এখানে একটা ত্রিভুজ আঁকলাম। দেখো তো সাইন ইনভার্স মানে লম্ব বাই অতিভুজ, তার মানে লম্বটা হচ্ছে আমার কত, 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ভূমি অতিভুজটা আমার কত, এর নিচে 1 আছে, তাহলে অতিভুজটা হচ্ছে 1। এখন আমার তাহলে ভূমিটা কত হবে, এটা আমাকে বের করে নিতে হবে। দেখো তো ভূমিটা কত হবে, তাহলে 1 স্কোয়ার মাইনাস আমার হচ্ছে এটার স্কোয়ার, তাহলে মাইনাস প্লাস এক্স স্কোয়ার, তাহলে ভূমিটা আসতেছে আমার কিন্তু হচ্ছে এক্স, ঠিক আছে? রুট করে দাও, তাহলে হচ্ছে এক্স আসবে, তাহলে ভূমিটা হচ্ছে আমার আসলো এক্স। তাহলে এখন আমি যদি ট্যান করতে চাই, ট্যান ইনভার্স কে যদি ট্যান ইনভার্স করতে চাই, তাহলে আমি কি লিখবো, ট্যান ইনভার্স আমার তারা লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি আমি লিখি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, লম্ব বাই ভূমি। আর এই দিকে আমার দেখো, এই দিকে আমার আসবে হচ্ছে সাইনকে এইখানে আছে cos ইনভার্স 1 বাই রুট 5। তো এটারও আমি হচ্ছে চাইলে একটা ত্রিভুজ নিতে পারি, আলাদাভাবে করা যায়। দেখো আমি এখানে একটা ত্রিভুজ নেই, তাহলে লম্ব ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে রুট 5, তাহলে আমাদের এটা কত হবে বলো, 5 মাইনাস 1 তার হচ্ছে রুট, তার মানে এটা আমাদের কত হবে, 2 হবে, তাই না? 2 হবে। তাহলে এখন আমাদের যদি এটা 2 হয়, তাহলে এইখানে যদি আমি সাইন ইনভার্স নিয়ে আসতে চাই, তাহলে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, তার মানে এখানে হবে 2 বাই রুট 5। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছো। জাস্ট এই সাইন ইনভার্স কে ট্যান ইনভার্স করবা, আর এই cos ইনভার্স কে সাইন ইনভার্স করবা, এই ত্রিভুজ দুইটা থেকে। এখন আসো আমাদের ট্যান আর ট্যান ইনভার্স কেটে যাবে, তাহলে আসবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচে আসছে এক্স, আর এইখানে দেখো আমাদের সাইন ইনভার্স কেটে 2 বাই রুট 5। এই তো এখন তোমাদের জাস্ট সিম্পল কাজ, এই কাজ সবাই পারো, হচ্ছে স্কোয়ার করে দাও, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2 বাই 4 বাই 5 হবে, 4 বাই 5, 4 বাই 5। তারপর তুমি হচ্ছে আরেকটু গুণ ভাগ করো, তাহলে 5 মাইনাস 5 এক্স স্কোয়ার, আর গুণ করতেছি, তাহলে হচ্ছে 4 এক্স স্কোয়ার, 5 এক্স স্কোয়ার ওই পাশে নিয়ে গেলে 9 এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5, 9 এক্স স্কোয়ার ইকুয়ালস টু 5। তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা হচ্ছে 5 বাই 9 এর রুট, তার মানে রুট 5 বাই 3, প্লাস মাইনাস অবশ্যই আসবে, তাহলে এক্স এর ভ্যালু আসছে আমাদের রুট 5 বাই 3, এই যে আছে আমাদের অপশনে রুট 5 বাই 3, অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, তাই না? প্লাস মাইনাস রুট 5 বাই 3 এক্স এর ভ্যালুটা।
ওকে, পরের ম্যাথে আমরা চলে যাই। দেখো আমাদের কত নম্বর ম্যাথ? 25 নম্বর। 25 নম্বর ম্যাথটা আমাদের কি আছে দেখো তোমরা এইটা একটু নিজেরা করার ট্রাই করো। দেখো একেবারে তোমাদের বলতে পারো যে হচ্ছে 9-10 এর ম্যাথ, এটা কিন্তু হচ্ছে 9-10 এর ম্যাথ। 9-10 এর ম্যাথটা কি আসছে যে তোমাদের বলতেছে যে একটা স্থির আহ, অবস্থা থেকে যাত্রা শুরু করে এত ত্বরণ সমত্বরণ ত্বরণ দেয়া আছে। দেখো তোমার এ দেয়া আছে, ঠিক আছে, তোমার বলছে এ দেয়া আছে। তো লাস্ট ম্যাথটা তুমি একটু নিজে করো, ঠিক আছে। সরি, তোমার এটা দেয়া আছে, ত্বরণ দেয়া আছে। হুম, ত্বরণটা বলা আছে হচ্ছে 5, ত্বরণটা হচ্ছে 5 আর টাইমটা দেয়া আছে 5 আর আদিবেগ দেয়া আছে 0। তাই তোমাকে বলছে যে 5 সেকেন্ড পর বেগ কত। সো তুমি এটা কি পারবা না? 5 সেকেন্ড পর বেগ কত? আমার মনে হচ্ছে সবাই পারবা। 5 সেকেন্ড পর বেগ কত? এটা কোন ফর্মুলাটা হবে আমাকে একটু বলো, কোন ফর্মুলাটা হবে আমাকে একটু বলো। বলো তোমরা, এটা হচ্ছে কোন ফর্মুলাটা হবে? দেখো ইউ দেয়া আছে, এ দেয়া আছে, টি আছে, আমরা জানি না যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এটা একেবারে সিম্পল ম্যাথ, এটা আমি চাইতেছি তোমরা করে ফেলো। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, গতিবিদ্যার ম্যাথ। তাহলে ইউটা 0 দেয়া আছে, এ হচ্ছে আমাদের 5, টাইম দেয়া আছে 5, যেহেতু ফিট পার সেকেন্ড তাহলে হচ্ছে 25। বুঝতে পারছো? দেখো স্থির অবস্থা বলছে, তাহলে ইউ 0 যাত্রা শুরু করে 5 ফিট পার সেকেন্ড স্কয়ার সমতলে চলতে থাকলে 5 সেকেন্ড পরে বেগ কত হবে? তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ইউ বসাই দিছি, ডিরেক্ট হচ্ছে চলে আসছে। তো দেখো আমি হচ্ছে যেটা ট্রাই করছি তোমাদের, যে তোমরা যাতে হচ্ছে ভয় না পাও, বুঝতে পারছো? এখানে কিন্তু জাস্ট কনসেপ্ট ধরে আগালেই হচ্ছে কিন্তু সলভ চলে আসতেছে। তোমার 2-3টা ম্যাথ একটু বলতে পারো যে হচ্ছে টাইম লাগতেছে, কিন্তু বাকিগুলা কিন্তু তুমি যদি হচ্ছে একটু শর্টকাট গুলা জানো বা ট্রিক্স গুলা জানো, যে প্রথম ম্যাথটার কথা যদি বলি, যে ট্রিক্স দিয়েই কিন্তু ডিরেক্ট অ্যান্সার বলে দেওয়া যায়। তো সেই ট্রিক্স গুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছো? আহ আর নিজেরা অবশ্যই চেষ্টা করতে হবে। শুরুতেই আগে নিজে চেষ্টা করবা, তারপর হচ্ছে দিন সলিউশন দেখবা, তাইলেই হচ্ছে তুমি এই ক্লাস থেকে হচ্ছে একটা ভালো কিছু হচ্ছে লার্ন করতে পারবা। আর আমরা আমাদের যে প্ল্যানটা হচ্ছে এই কোশ্চেন সলভ ক্লাস গুলা আমরা নেক্সট দিন হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সলিউশন শেখাবো। সো এইভাবেই কিন্তু আমরা হচ্ছে আগাচ্ছি। সো তোমরা যারা অ্যাডমিশনে ভার্সিটির প্রিপারেশনের দিক থেকে বা ওভারঅল ইঞ্জিনিয়ারিং তোমরা যারা এই দিকে মানে ট্রাই করতেছো, তারা অবশ্যই অবশ্যই আমাদের প্লে লিস্ট গুলা সুন্দরভাবে হচ্ছে শেষ করবা, আমরা এটা এক্সপেক্ট করি তোমাদের কাছ থেকে। এবং তোমরা পরিশ্রম করো, অবশ্যই আল্লাহ তাআলা পরিশ্রমের ভালো ফলাফল দান করবে, এবং আল্লাহ তাআলার উপর ভরসা রেখে তোমরা এই যুদ্ধে কাজ করে যাও। তোমাদের জন্য শুভকামনা। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। সবাইয়ের জন্য দোয়া করিও। সবাইকে আবার আসসালামু আলাইকুম।